আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ক্লাসে। তোমরা সবাই কেমন আছো, কোথা থেকে যুক্ত হচ্ছ একটু জানাও। আর আমার কথা স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা এইটা একটু কনফার্ম করো, কেমন? আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি একটা ক্লাসে। তোমরা সবাই কেমন আছো, কোথা থেকে যুক্ত হচ্ছ? আচ্ছা, আমি বলছি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রবি মোল্লা বলছেন পাবনা থেকে। আচ্ছা ভাইয়া, কেমন আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ধানমন্ডি থেকে আশামণি। আচ্ছা, ভয়েস কম আসতেছে, একটু দাঁড়াও। আজকে কিন্তু খুব একটা স্পেশাল ক্লাস হতে যাচ্ছে, বুঝছো? আজকে যেমন আমরা নর্মালি কি করি, এমসিকিউ সলভ করি, কিন্তু আজকে কোনো এমসিকিউ না। আজকে কি হবে, সরাসরি আমরা সমাস করব, এবং এই সমাসের যে যন্ত্রদায়ক যে জায়গাগুলো, ওই জায়গাগুলো একটু ক্লিয়ার করবো। ওকে মিস্টার জানুস, আসসালামু আলাইকুম। ইসলাম ফাজল আক্তার বৃষ্টি বলছে আসসালামু আলাইকুম। ইসলাম লিজা আক্তার জয়েন করেছে আমাদের সঙ্গে। আলাইকুম আসসালাম। জান্নাতুল ফিরদৌস চট্টগ্রাম থেকে, অনেক দূর থেকে। রত্না আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। ফাতেমা জান্নাত, ওয়ালাইকুম আসসালাম। নাজমুন নাহার, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাঙ্গামাটি থেকে, এই রাঙ্গামাটি যাবো যাবো, তোমাদের ওখানে আমরা একটা ব্রাঞ্চ নিয়ে যাবো। হ্যাঁ, আমাদের রাঙ্গামাটিতে ব্রাঞ্চ আছে ভাই। না, ব্রাঞ্চ আপাতত স্থগিত আছে, আবার চালু হবে। আচ্ছা, আবার চালু হবে রাঙ্গামাটিতে। শরীয়তপুর থেকে 8 ব্যাচ। আচ্ছা আচ্ছা লিনা, থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা পেইড ব্যাচের সার্ভিস কেমন পাচ্ছ বলো? ওরা ধামাকা সার্ভিস না? যারা যারা পেইড বেসে যুক্ত হচ্ছে তারা বলো তো পেইড বেসের কি অবস্থা? কেমন আছেন? যে আলহামদুলিল্লাহ ভালো আছি। নওগাঁ থেকে দেখছেন আফরোজা আক্তার, সিলেট থেকে। ওকে, গাইবান্ধা থেকে আছি আমি। এই গাইবান্ধা আমার এলাকার কাছাকাছি, নরসিংদী। নাহিদ আক্তার বলছি, ভাই কেমন আছেন? যে আলহামদুলিল্লাহ ভালো আছি। সামান্তা সাবিন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়ে যাক, আলহামদুলিল্লাহ। অনেক ভালো সার্ভিস, রুনা বলছে অনেক ভালো সার্ভিস। আমাদের কতজন যুক্ত হয়েছে ভাই? 57 জন। তোমাদের হ্যাঁ বন্ধুদেরকে একটু মেনশন দিতে পারো। আজকের ক্লাসটা কিন্তু একটা অন্যরকম ক্লাস হবে। ক্লাস তোমরা শেয়ার দিয়ে তোমাদের টাইমলাইনে রাখতে পারো। এটা হতে পারে তোমাদের সমাজের জন্য একটা বড় হাতিয়ার হিসেবে কাজ করবে, বুঝতে পারছো? এই খুব ভালো, অনেক ভালো, খুবই ভালো ভাইয়া। আচ্ছা, অফলাইন ব্যাচ মার্শাল্লাহ। আচ্ছা, আমাদের তার মানে অনলাইন সার্ভিসও বেস্ট হচ্ছে, অফলাইনটাও বেস্ট হচ্ছে, রাইট? আচ্ছা, ময়মনসিং থেকে দেখছি। আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো সার্ভিস আপনাদের। জি থ্যাংক ইউ। তোমরা আশ্রবিতে তো আমরা সার্ভিস দিতে পারতেছি, কিন্তু যারা এখন আমাদের সঙ্গে যুক্ত হওয়া নাই তারা খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। কেননা আমাদের আসন অফলাইন অফলাইনে আসন সংখ্যা খুবই অল্প, আর অনলাইনে তো আছেই, ক্লাস চলছে, রেকর্ডেড থাকতেছে, বই পাচ্ছ এবং লাইভ ক্লাস পাচ্ছ, এবং তোমাদের সলভ ক্লাস অনেক পাবা, অর্থাৎ পরীক্ষা না হওয়া পর্যন্ত ক্লাস পাবা। এরকম সুবর্ণ সুযোগ কিন্তু তোমাকে কেউ দিবে না, একমাত্র গার্ডিয়ানই দিচ্ছে। আমি সিলেট থেকে ভাইয়া শুক্লা রনি বিশ্বাস। আচ্ছা, শুক্লা রনি বিশ্বাস বলছে আদাব ভাই, আদাব। আচ্ছা, আমাদের কি 70+ হয়েছে? 70+ হয়েছে সিন? আর তাহলে আমরা শুরু করে দিই না? আচ্ছা, যে 70+ হয়ে গেছে, কেমন আছে? চাপন বলছে আলহামদুলিল্লাহ।
81 হয়ে গেছে। আচ্ছা, শেয়ার ডান, যারা শেয়ার ডান করতেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এসে তাদের প্রতি অনেক ভালোবাসা রইল। চট্টগ্রাম থেকে নবিতা দাস, নবিতা দাস একটা শেয়ার দিও। হ্যাঁ ভাই, 80, 79, 78। আচ্ছা ঠিক আছে। দেখো যারা পেইড বেসে আছো তারা তো ক্লাসটা করছো, কিন্তু যারা তোমার কিছু কিছু জায়গায় যদি গ্যাপ থেকে থাকে পুনরায় তোমরা প্রশ্ন করবা, আর আমি তোমাদের কমেন্ট গুলো পড়বো ইনশাল্লাহ। হ্যাঁ, যারা পেইড বেসে আছো, পেইড বেসের বাইরে আছো, যারা ফ্রি ক্লাস করছো, যে কোনো ভাবেই হোক না কেন, তোমাদের যে জায়গায় সমস্যা হবে আমাকে একটু জানিয়ে দিবা। নমস্কার ভাইয়া। আচ্ছা, নির্জনা বলছে শেয়ার ডান, থ্যাংক ইউ। আচ্ছা দেখো, এখান থেকে প্রথমে আমরা মনে রাখবো সমাজটা হচ্ছে সংস্কৃত ভাষার শব্দ। বলতো কোন ভাষার শব্দ? সংস্কৃত। ওকে, এখন সংস্কৃত ভাষার শব্দ এরা আসলে কি চেনার জন্য কিছু ট্রিক্স থাকে। যেমন তোমাদের বলতে পারি, যেমন একটা তার মধ্যে অন্যতম ট্রিক্স আছে, যেমন ব্যাকরণ নাম থেকে শুরু করে, এই ব্যাকরণ নামটা থেকে শুরু করে এর যতগুলো টপিক্স এর নাম আছে, টপিক্স, তার মানে কি টপিক্স কি কি হতে পারে, যেমন দেখো যদি বলি যে বর্ণ, আবার যদি বলি যে ধ্বনি, তারপর যদি বলি যে কারক, তারপরে যদি বলি যে সমাস, দেখো তো এগুলো সব ব্যাকরণের টপিক্স না? তার মানে কি ব্যাকরণের নামটা থেকে শুরু করে ব্যাকরণের যতগুলো টপিক্স আছে সবগুলোই হবে সংস্কৃত ভাষার শব্দ। শুধু এটাই না, আমরা সংস্কৃত ভাষার শব্দগুলো আমরা আরো ভিন্ন ভাবেও চিনতে পারি। যেমন দেখো, যদি আমরা কোথাও বিসর্গ পাই, যদি আমরা কোথাও খণ্ডতা পাই, যদি আমরা কোথাও ক্ষীয় পাই, যদি আমরা কোথাও ক্ষীয় ম পাই, তাহলে এই ধ্বনিগুলো যদি কোথাও পাই, কোথাও যদি মূর্ধন্য ন পাই, যদি কোথাও মূর্ধন্য স পাই, এগুলো সংস্কৃত ভাষার শব্দ হবে। যদিও মূর্ধন্য স এর ক্ষেত্রে একটু ব্যতিক্রম ঘটে, সেটা ভিন্ন। যেমন দেখো যদি বলি যে দুঃখ, দেখো দুঃখ বললাম, দেখো তো এখানে বিসর্গ আছে না? তাহলে যদি বিসর্গ থাকে কোথাও, সেটা কোন ভাষার শব্দ হবে? সংস্কৃত। আচ্ছা যদি বলি যে তোমার মৎস্য, দেখো তো এখানে খণ্ড তো আছে না? তাহলে খণ্ড তো যেখানে থাকবে সেটা কি হবে? সংস্কৃত। আচ্ছা যদি বলি যে কক্ষ, আচ্ছা বলো তো এখানে ক্ষীয় আছে না? তাহলে ক্ষীয় থাকলে কি হবে? যদি ক্ষীয় থাকে সেটা কোন ভাষার শব্দ হবে? সংস্কৃত ভাষা। যদি বলি যে সূক্ষ্ম, দেখো তো যদি বলি যে সূক্ষ্ম, দেখো তো ক্ষীয় ম আছে না? তাহলে ক্ষীয় ম তাহলে কোন শব্দ হবে? সংস্কৃত। যদি বলি যে রণ, রণ, যদি বলি যে চাণক্য, দেখো চাণক্য, দেখো তো মূর্ধন্য ন আছে, মূর্ধন্য ন আছে, সেটা মূর্ধন্য ন তাহলে কোন ভাষার শব্দ? সংস্কৃত। এখন দেখো যদি বলি যে ভাষা, দেখো তো কি আছে এখানে? মূর্ধন্য স আছে, তাহলে মূর্ধন্য স তাহলে কোন ভাষার শব্দ? সংস্কৃত। তার মানে কি যখন আমরা শব্দ তত্ত্ব পড়ব, শব্দের উৎসগতভাবে শব্দ দেখব, তখন আমরা যে এই টাইপের যে ট্রিক্স গুলো আছে সেগুলো আমরা একবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত পড়ে নিব। তাহলে কি দেখো সবগুলো শুধু মুখস্থ করলেই নয় ভাইয়া, তোমাকে এভাবে টেকনিক্যালি মনে রাখতে হবে। যেমন এই কয়টা ধ্বনি বা বর্ণ থাকলে সেটা সংস্কৃত। আচ্ছা ব্যাকরণের নামটা থেকে শুরু করে যত টপিকস আছে সব সংস্কৃত। তাহলে বলো তো সমাজটা একটা ব্যাকরণের টপিকস এর নাম, রাইট? তাই সমাজ কোন ভাষার শব্দ হবে? সংস্কৃত ভাষার শব্দ। আচ্ছা বলো, এই সমাজের সংস্কৃত ভাষার শব্দ, এটা কি টেকনিক্যালি তোমরা বুঝতে পারছো? আশামনি বলছে দারুণ ট্রিক্স। হ্যাঁ, তোমরা নিতে পারলেই দারুণ ইনশাল্লাহ। আরো অনেক ট্রিক্স আছে, অনেক ট্রিক্স। আচ্ছা তোমাদের আমি একটা প্রশ্ন করব, তোমরা আজকে এই প্রশ্নটার অ্যান্সার যে দিতে পারবা, ঠিক আছে, সে হবা আজকের ক্লাসের ট্যালেন্টেড স্টুডেন্ট। ওকে, এই কোশ্চেনটা থাকবে সবার শেষে, এই কোশ্চেনটা কোথায় থাকবে? সবার শেষে থাকবে। আর আজকে যে ট্যালেন্টেড হবে তার জন্য আমরা, ঠিক আছে, আমাদের কোচিং এর পক্ষ থেকে এটা গিফট পাঠাবো। বুঝতে পারছেন? ওকে ফাইন। আচ্ছা লেখা হালকা লাগতেছে, আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। তাহলে এবার আশা করছি বুঝতে পারবে। জি ভাইয়া বুঝছি। আচ্ছা এখন প্রশ্ন জাগে যে এই সমাজ তো সংস্কৃত ভাষার শব্দ, সমাজ নিজে কোন নিয়মে গঠিত? আচ্ছা দেখো, সমাজকে আমরা ভাঙলে পাবো সম প্লাস
অস প্লাস অ। ওকে ফাইন। আর দেখো তো সম, তাহলে সমটা কি একটা উপসর্গ, আমরা জানি শব্দের শুরুতে যুক্ত হয় তার নাম, সেটা হচ্ছে উপসর্গ। তাহলে এখানে সম পাইলাম আমরা উপসর্গ। এখন তোমার প্রশ্নটা এভাবে করতে পারে যে সমাস শব্দতে কয়টি উপসর্গ আছে, তাই বলতো কয়টি উপসর্গ? একটি। তাই সমাসে উপসর্গ আছে একটি। তাহলে উপসর্গের সংখ্যা কয়টি? একটি। আচ্ছা, অস প্লাস হচ্ছে আস। দেখো এই যে এটা যে মূল অংশ আছে একে বলা হয় থেকে ধাতু, আর অতিরিক্ত যে অংশ যুক্ত হবে তার নাম হচ্ছে প্রত্যয়। ধাতুকে আমরা আরেকটা নাম বলতে পারি প্রকৃতি। তাহলে দেখো তো মূল অংশটা গঠিত কি দিয়ে? প্রকৃতি প্রত্যয় দিয়ে না? দেখো এই যে মূল অংশটা প্রকৃতি প্রত্যয় দিয়ে। তাহলে যদি আমাদের প্রশ্ন করা হয় সমাস নিজে কোন নিয়মে গঠিত, তাহলে অ্যান্সার হবে প্রকৃতি প্রত্যয়ের নিয়মে গঠিত। ওকে, তাহলে সমাস কিসের নিয়মে গঠিত ভাইয়া? প্রকৃতি প্রত্যয়। তাহলে সমাস শব্দটিতে কয়টি উপসর্গ পাবো আমরা? একটি। তাহলে যদি বলে যে প্রকৃতি কয়টা পাবো, তখন অ্যান্সার হবে কয়টি? একটি। প্রত্যয় কয়টি পাবো, তখন অ্যান্সার হবে একটি। তাহলে মনে রাখবা সমাস শব্দতে একটি উপসর্গ আছে, একটি প্রকৃতি বা ধাতু আছে, আর একটা প্রত্যয় আছে। তাহলে সমাস শব্দ গঠিত কোন নিয়মে? প্রকৃতি প্রত্যয়ের নিয়মে। সমাস কোন ভাষার শব্দ? সংস্কৃত ভাষার শব্দ। সমাসে উপসর্গ আছে কয়টি? একটি। তাহলে এই কটা ইনফরমেশন বুঝতে পারছো তো? কেননা ভাই কখন কোন প্রশ্ন আসে বলা যায় না। যেমন দেখো এবারে কি করেছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশ্ন করেছিল যে উপসর্গ শব্দের কোথায় বসে, শব্দের কোথায় বসে। দেখো তো ক্লাস 6 এটা পড়ানো হয় না যে উপসর্গ শব্দের কোথায় বসে? তাহলে কি উপসর্গ শব্দের আগে বসে বা পূর্বে বসে, রাইট? ওকে, তাহলে কি এইরকম একবারে বেসিক থেকে তোমার প্রশ্ন আসতে পারে। এই জন্য তোমাকে মাথায় রাখতে হবে সমাস শব্দটি কয়টি উপসর্গ দ্বারা গঠিত ভাইয়া? একটি। কয়টি প্রত্যয় থাকে? কয়টি প্রত্যয় থাকে ভাইয়া? একটি। কয়টি প্রকৃতি বা ধাতু থাকে ভাইয়া? একটি। তাহলে কোন নিয়মে গঠিত ভাইয়া? প্রকৃতি প্রত্যয়। বুঝতে পারছি? বাস পূর্বে, হ্যাঁ তোমরা তো অ্যান্সার জানো ভাইয়া। হ্যাঁ পূর্বে। আচ্ছা পরে বসে না ভাইয়া, পরে বসবে বিভক্তি অথবা প্রত্যয় পরে বসে, আর উপসর্গ সবসময় পূর্বে বসে। জি বুঝতে পারছি। ওকে ফাইন। তাহলে ভাই দেখো এবার আমরা একটা জিনিস দেখবো যে আসলে সমাস আমাদের কি মেসেজ দিতে চায়, সমাসে আসলে কাজটা কি ব্যাকরণে। কারণ কি ব্যাকরণ তো ভাষা নিয়ে কাজ করে, সেই ভাষার জায়গায় এসে সমাস আসলে কি কাজ করে। দেখো নর্মালি যখন আমরা সমাসটা সন্ধি বিচ্ছেদ করবো এরকম পাবো সমযোগ আস, এরকম পাবো। আমরা জানি ম এখানে একটা অ আছে আর এখানে একটা আ আছে। আমরা সন্ধির নিয়মে জানি অ এর পরে অ বা আ থাকলে দুইটা মিলে আ হয়ে যায়। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে টোটাল? এখানে দেখতেছে সম, এখানে আটা উঠে যে আকার চলে আসবে আকার, এখানে দেখতেছে দন্ত স, মানে হয়ে যাচ্ছে কি সমাস। এখন দেখো তো এই সম মানে আসলে কি? দেখো এই সম শব্দের অর্থ হচ্ছে সমান বা এক, সমান বা কি এক। আর এই আস মানে কি? আস সংস্কৃত ধাতু যার অর্থ হচ্ছে হওয়া। আস মানে কি? হওয়া। দেখো তোমাকে যখন প্রশ্ন করা হয় সমাস অর্থ কি, আচ্ছা দেখো যদি তোমাকে প্রশ্ন করা হয় সমাস অর্থ কি, দেখো যখন প্রকৃতি প্রত্যয় হবে তখন অস হবে। তাহলে কি সমান হওয়া বা এক হওয়া। এখন প্রশ্ন জাগে ভাইয়া কোথায় সমান হয় বা কোথায় এক হয়। আসো আমরা একটা জিনিস দেখি। এখন যদি বলি যে সিংহ চিহ্নিত আসন, তাহলে সমান কি হবে ভাইয়া? সমান হবে সিংহাসন, রাইট? সিংহাসন। এত একটা জিনিস লক্ষ্য করো, এটা হচ্ছে সিংহ চিহ্নিত আসন। এখানে এটা একটা বাক্য না? ওকে ফাইন। তাহলে সিংহ চিহ্নিত আসন একটা বাক্য। আর সিংহাসন কি একটা শব্দ না? অবশ্যই একটা শব্দ। তাহলে এখানে কয়টা পদ আছে? একটা, দুইটা, তিনটা। আর এখানে কয়টা হয়ে গেছে? একটা। তাহলে কি তিনটা জিনিস, এখানে দেখেন আপনারা পরপর তিনটা জিনিস, এখানে কয়টা জিনিসে পরিণত হয়েছে? একটাতে। তাহলে সমাস মানে যে সমান হওয়া বা এক হওয়া, বুঝতে পারছেন? সমাসটা ঘটছে কোথায়? ঘটছে সিংহাসনে। তাহলে যেখানে সমাস ঘটে সেখানে একটা পদ হয়ে যায়,
এক পদে পরিণত হয়ে যায় বা সমান হয়ে যায়। এখন বলবেন ভাইয়া এক না হয় বুঝলাম, তাহলে সমান কেমনে এক হয়? তোমরা দেখো তো যে আমরা যখন কোনো কিছু নিয়ে আন্দোলন করি আমরা কি বলি? সমান অধিকার চাই। সমান অধিকার মানে কি? সম প্লাস অধিকার বা সমান প্লাস অধিকার। তাহলে কি সমান মানে কি? এক। তাহলে কি একটা অধিকার চাই যেটা নারী পুরুষ শিশু সবাই ভোগ করবে। এই জন্য সম ও যা একও তাই। তাহলে সমাস মানে যে সমান হওয়া বা এক হওয়া, এটা বুঝতে পারছেন? ওকে ফাইন। এগুলো মূলত এটা তো মূলত অক্ষরগত গঠন, এটা আক্ষরিক অর্থ। এখন দেখো যেখানে সমাস ঘটতেছে, আচ্ছা বলো তো সমাস ঘটতেছে কোথায়? সিংহাসনে। মনে রাখবা যেখানে সমাস ঘটে তার নাম সমস্ত পদ। কি পদ ভাইয়া? সমস্ত পদ। এটার আরো ভিন্ন ভিন্ন নাম আছে। কোথাও কোথাও তোমরা দেখতে পাবা সমস্যমান পদ, কোথাও তোমরা দেখা যায় সমাস নিষ্পন্ন পদ, সমাস নিষ্পন্ন পদ। আবার কোথাও দেখতে পাবা সমাস সংগঠিত পদ। মূলত সবটাই সেম। সমাসটা যেখানে ঘটবে তাকে আমরা কি পদ বলবো? সমস্ত পদ অথবা সমাস নিষ্পন্ন পদ। তাহলে যদি তোমাকে কোথাও প্রশ্ন করা হয় সমস্ত পদ কাকে বলে, সমস্ত পদ কাকে বলে, তাহলে অ্যান্সারটা হবে কি? যেখানে সমাস ঘটে তাকে সমস্ত পদ বলে। ঠিক আছে? এখন দেখো এই যে যেখানে সমাস ঘটবে মনে রাখবা সেখানে অধিকাংশ জায়গায় দুইটা পদ থাকবে ব্যতিক্রম ছাড়া। এখানে দেখেন দুইটা অংশ, একটা অংশ হচ্ছে সিংহ আর একটা অংশ আসন, রাইট? মনে রাখবেন সমস্ত পদের পূর্বে যে অংশ থাকবে সেটাকে আমরা বলবো পূর্ব পদ। কি পদ বলবো? পূর্ব পদ। এবং পরে যে অংশ থাকবে তাকে আমরা বলবো পরপদ। তাহলে যদি এখন তোমাকে প্রশ্ন করা হয় পূর্ব পদ পরপদ কোথায় থাকে, তাহলে অ্যান্সারটা হবে কি? সমস্ত পদ। ওকে, এবার দেখো এই যে সিংহ চিহ্নিত আসন, আচ্ছা এই সিংহাসন এই শব্দটাকে ভাঙলেই আমরা সিংহ চিহ্নিত আসন পাবো না? অবশ্যই পাবো। মনে রাখবো সিংহাসনকে ভাঙতেছি মানে কাকে ভাঙতেছি? সমস্ত পদকে। সমস্ত পদকে ভাঙলে আমরা যে বাক্য পাবো তার নাম ব্যাস বাক্য। তার নাম কি বাক্য ভাইয়া? ব্যাস বাক্য। তাহলে সিংহ চিহ্নিত আসন, এই যে আমরা বাক্যটা পেলাম এই বাক্যটার নাম কি? ব্যাস বাক্য। ব্যাস বাক্যের আরেকটা নাম হচ্ছে বিগ্রহ বাক্য। কি বাক্য ভাইয়া? বিগ্রহ বাক্য। তা যদি তোমার অপশনে ব্যাস বাক্য না থাকে তাহলে অপশনে কি থাকবে? অবশ্যই বিগ্রহ বাক্য থাকবে। এখন দেখো এখানে তো আমরা পূর্বপদ পরপদ পাইলাম, তাহলে ব্যাস বাক্যে যে পদগুলো থাকে তার নাম কি? দেখো তো সিংহ একটা পদ, রাইট? চিহ্নিত একটা পদ, আসন একটা পদ। তাহলে ব্যাস বাক্যে যে পদগুলো থাকবে তার নাম সমস্যমান পদ। কি পদ? সমস্যমান পদ। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় ভাইয়া সমস্যমান পদ কোথায় থাকে, তখন অ্যান্সার কি হবে? ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্যে থাকে। তাহলে এখানে কি কি পাচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখো। দেখো কি পাচ্ছি? একটা বস্তু পাচ্ছি আমরা কি? ব্যাস বাক্য। আর একটা পাচ্ছি কি? সমস্যমান পদ। একটা কি পাচ্ছি আমরা? পূর্বপদ। আর একটা কি পাচ্ছি? পরপদ। আর একটা কি পাচ্ছি আমরা? সমস্ত পদ। তাহলে একটা সমাসকে যখন আমরা ব্যাখ্যা করি কয়টা উপাদান পাচ্ছি আমরা? টোটাল 5টা। দেখো 1 2 3 4 5। এই জন্য মাঝে মধ্যে তোমাদের একটা প্রশ্ন আসে যে সমাসের প্রতীতি কয়টি? সমাসের প্রতীতি কয়টি? এখন প্রতীতি মানে আসলে কি? দেখো প্রতীতি মানে সহজ ভাষায় যদি বলি তাহলে হচ্ছে অংশ। তাহলে সমাসের অংশ কয়টি? কয়টি পাচ্ছি দেখো তো? একটা, এখানে পাচ্ছি একটা, দুইটা। মানে এখানে কি হচ্ছে? ব্যাস বাক্য, সমস্যমান পদ। এখানে পাচ্ছি পূর্বপদ, পরপদ, সমস্ত পদ। তাহলে কয়টা পাচ্ছি? 5টা। তাহলে সমাসের প্রতীতি কয়টি? 5টি। যদি প্রশ্ন করা হয় নিচের কোনটি সমাসের প্রতীতি, তখন আমাদের 5টা জিনিস খুঁজতে হবে। এক হচ্ছে ব্যাস বাক্য খুঁজতে হবে, অথবা সমস্যমান পদ দেখবো, পূর্ব পদ আছে কিনা দেখবো, পরপদ দেখবো এবং সমস্ত পদ দেখবো। এই 5টার ভেতরে যেটা থাকবে সেটাই আমাদের রাইট অপশন। বুঝতে পারছেন? আচ্ছা একটা জিনিস আমরা একটু খেয়াল করি। তাহলে আমরা এতক্ষণ কি শিখলাম? আমরা এতক্ষণ কয়েকটা জিনিস শিখলাম। সমাস কোন ভাষার শব্দ ছিল? সংস্কৃত। সমাস কোন নিয়মে গঠিত ছিল? প্রকৃতি প্রত্যয়। সমাসে কয়টি উপসর্গ থাকে? একটি। সমাসকে আমরা সন্ধি বিচ্ছেদ করলে কি পাই? সমযোগ আস। কোথাও কোথাও লেখা আছে অস। যাই হোক না কেন, সম মানে সমান বা এক, আর আস মানে হচ্ছে হওয়া। তাহলে কি সমাস মানে সমান হওয়া বা এক হওয়া।
তাহলে যেখানে এক হবে, যেখানে সমান হবে তার নাম সমস্ত পদ। সমস্ত পদকে ভাঙলে যে বাক্য পাবো তার নাম ব্যাস বাক্য। ব্যাস বাক্যে যে পদগুলো থাকবে তার নাম সমসমান পদ। এবং সমস্ত পদের পূর্বের অংশকে বলবো পূর্বপদ, পরের অংশকে বলবো পরপদ। বুঝতে পারছেন? কোনো ঝামেলা? ওকে ফাইন। আচ্ছা বলেন তো, বুঝতে পারছেন কে কে, আর বুঝতে পারেননি কে কে? মাহফুজা আক্তার বলছে জি। বাকিদের কি অবস্থা? আচ্ছা, আর যে দুনিয়া বলছে অনেক লেট হয়ে গেল আজকে, কোনো সমস্যা নাই, আমরা কেবল শুরু করলাম একটু আগে। আচ্ছা, নাজমুনার বলছে জি। আচ্ছা, নাজমুনার বলছে বুঝছি। শাহরিয়া সুমন বলছে জি ভাইয়া। আচ্ছা, এইটুকু ক্লিয়ার। আচ্ছা, এইটুকু বুঝতে পারলেই হবে, পরেরটা বুঝতে হবে, ধীরে ধীরে বুঝতে পারবা। বুঝছি ভাইয়া। ওকে ফাইন, তোমরা বুঝতে পারছো, এর জন্য তোমাদের ধন্যবাদ। আর শেষে কিন্তু একটা কুইজ আছে, হ্যাঁ? আচ্ছা, তাহলে দেখো, আলাদা একটা জিনিস দেখতে হবে। এই যে যে সমাস আছে, মাঝে মাঝে একটা প্রশ্ন আসে, যেমন এরকম, সমাস ব্যাকরণের 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 কোন অংশে আলোচনা করা হয়? দেখি কে কে পারে। কোন অংশে আলোচনা করা হয়? ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি বলেন তো? 4টি না? ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, অর্থতত্ত্ব, বাক্যতত্ত্ব। তাহলে এর ভিতরে অপশন দিয়ে দিচ্ছি, বলেন ক নাম্বার ধ্বনিতত্ত্ব, ধ্বনিতত্ত্ব। খ নাম্বার এটা হচ্ছে বাক্যতত্ত্ব, বাক্যতত্ত্ব। গ নাম্বার অপশন দিচ্ছি ধরো অর্থতত্ত্ব, অর্থতত্ত্ব। ঘ নাম্বার অপশন দিচ্ছি আর শব্দতত্ত্ব। ওকে, বলেন সমাস ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়? আচ্ছা, আশামণি বলছে বলছি আমি শব্দতত্ত্ব। আচ্ছা, বাকিদের কি অবস্থা? দেখেন বাজারের বইগুলোতে কিন্তু অনেক ভুল থাকে। সবাই তো রাইট অ্যান্সার পাচ্ছেন, সবাই তো পারেন, শুধু অপশন বললেই হবে। আচ্ছা, ঘ, কে বলছে খ। আচ্ছা, আচ্ছা, আশামণি বলছে একটা অ্যান্সার বলছে, ওকে ফাইন। আচ্ছা, বাকিদের কি অবস্থা? ভাই ডি হবে। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। বর্তমান ব্যাকরণ অনুসারে এখানে রাইট অপশন হচ্ছে ডি বা ঘ। কেন ঘ রাইট? দেখেন এখানে কিন্তু আগে আগে রাইট ছিল বাক্যতত্ত্ব, কিন্তু এখন রাইট হচ্ছে শব্দতত্ত্ব। এখন কেন? দেখো তো, আমরা যখন এটা সমাস করি তাহলে এরকম করি না যে দুধ মিশ্রিত মিশ্রিত ভাত, তাহলে সমান কি দুধ ভাত। এখন দেখো, তাহলে আমরা নর্মালি জানি যে যে বাক্যটা থাকে তাকে আমরা বলি ব্যাস বাক্য, রাইট? ব্যাস বাক্য। আর যেখানে সমাসটা ঘটে তাকে আমরা বলি সমস্ত পদ, সমস্ত পদ। আচ্ছা, এখন দেখেন তো সমাসটা ঘটছে বেসিক্যালি কোথায়? এই যে দুধ ভাত, এই জায়গায় কি এই জায়গায় সমাসটা ঘটছে না? অবশ্যই এই জায়গায় ঘটেছে। সমাসটা তো আর এই জায়গায় ঘটেনি, সমাসটা ঘটছে এই জায়গায়, অর্থাৎ সমস্ত পদে সমাসটা ঘটেছে। সমস্ত পদে যে ঘটলো, দুধ ভাত কি কোনো বাক্য? অবশ্যই না, দুধ ভাতটা হচ্ছে একটা শব্দ। তাহলে যেহেতু সমাস ঘটার পর শব্দে পরিণত হয়, তাই সমাসটা ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হবে? শব্দতত্ত্বে। এখন আগে যে ব্যাকরণবিদরা ছিল তারা বলছিল, এরকম যুক্তি দেয় যে এটা তো একটা বাক্য, বাক্য না থাকলে তো সমাসটা গঠন হইতো না। তাই আগের লজিক অনুযায়ী ছিল বাক্যতত্ত্ব, কোথায় ছিল? বাক্যতত্ত্ব। কিন্তু এখনকার বর্তমানে আধুনিক ব্যাকরণ অনুসারে শব্দতত্ত্ব। কিন্তু হ্যাঁ, যদি তোমরা অপশনে বাক্যতত্ত্ব অথবা শব্দতত্ত্ব যে কোনো একটা থাকে তুমি সেটাই দাগাবা, কিন্তু যখন অপশনে দুইটাই দেওয়া থাকবে তখন তোমার শব্দতত্ত্ব দাগানোটাই হচ্ছে উত্তর অ্যান্সার। বুঝতে পারছো? বাক্যতত্ত্ব 1 মাস আগে পড়েছো সুমন ভাইয়া। কথা হচ্ছে যে তুমি হয়তো আগের বই পড়েছো। ব্যাকরণ দেখো, ব্যাকরণের কাজ কিন্তু ভাষাকে নিয়ে, অর্থাৎ আগে ভাষা মানে এসেছিল, ভাষা পরিবর্তনের সঙ্গে সঙ্গে ব্যাকরণ পরিবর্তন হতেই পারে। তাই এটা নিয়ে দুঃখ প্রকাশ করার কিছু নাই, হয়তো কোনো আপডেট বই পড়লে তুমি পেয়ে যাইতা।
কিন্তু আজকে লিখে রাখো সুন্দর করে যে সমাস হচ্ছে শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। এখানে আরো একটা গুরুত্বপূর্ণ চেঞ্জ হয়েছিল, যেমন আপনাদের কারকটা আগে কোথায় ছিল বলেন তো? আগে ছিল শব্দতত্ত্ব, কারক কিন্তু এখন বাক্যতত্ত্বে। আচ্ছা বলেন, সবাই বুঝতে পারছি আমরা? আচ্ছা, জান্নাতুল ফেরদৌস বলছে জি। আচ্ছা জি ভাইয়া, নেক্সটে যান। অবশ্যই যাচ্ছে ভাইয়া। জি ভাইয়া, কাশি একটু বেড়ে গেছে। ওকে, তাহলে আমরা নেক্সট দেখি। দেখো, তোমাদের একটা প্রশ্ন আসবে যে সমাস কত প্রকার, সমাস কত প্রকার। এখন দেখেন এখানে অপশন আছে, মনে করেন যে ক নম্বর অপশনে দেওয়া আছে 6 প্রকার, 6 প্রকার। আবার খ নম্বর অপশনে দেওয়া আছে 4 প্রকার, 4 প্রকার। গ নম্বর অপশনে দেওয়া আছে 8 প্রকার, 8 প্রকার। ঘ নম্বর অপশন দেওয়া আছে 5 প্রকার। বলতো এটা আসলে রাইট কোনটা? সমাস আসলে কত প্রকার দেখে পারে? আচ্ছা, নাজমুন নাহার বলছে একটা, বাকিদের কি অবস্থা বলেন? এখানে কোশ্চেন এবং অপশন দুইটার উপর ডিপেন্ড করে বলতে হবে। কে বলছে 4? আচ্ছা, আপনারা অপশন বলেন, ক খ গ ঘ। লতামণি বলছে সুন্দর ক্লাস হয়ে বলছি, থ্যাংক ইউ। আচ্ছা, বুঝতে পারছি। দেখো, আসলে এই কোশ্চেনটা আমরা একটু স্কিপ করব, আমরা আগে আলোচনা করব, তারপরে এটা তোমরা অ্যানসার করবে। ওকে ফাইন, আসো। আচ্ছা, আগে বলছি ভাইয়া, হ্যাঁ আশামনি আগে বলছেন দেখছি। এখন দেখেন, আপনারা আমার সঙ্গে খাতা কলম নিয়ে বসেন, হ্যাঁ, তাহলে বুঝতে পারবেন, অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আপনারা মনে রাখবেন সমাস আর সাধারণত 6 প্রকার। দেখেন, 1 দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব বানানটা ভালো করে খেয়াল রাখতে হবে, দয়ব নয়দব। 2 কর্মধারায় সমাস। 3 তৎপুরুষ সমাস। 4 দ্বিগু সমাস। 5 বহুব্রীহি সমাস। 6 অব্যয়ীভাব সমাস। ওকে, তাহলে সমাস আমরা সাধারণত কয় প্রকার পাইলাম ভাইয়া? পরে সমাস সাধারণত 6 প্রকার। ওকে, এবার একটু লক্ষ্য করেন, আপনাকে কিন্তু এখান থেকে প্রশ্ন আসে, আপনাদের এই টাইপের প্রশ্ন আসবে যে নিচের কোনটি উভয় পদ প্রধান সমাস, বা প্রশ্ন আসতে পারে নিচের কোন সমাসটা পূর্বপদ প্রধান। তাহলে এই টাইপের প্রশ্ন আসতে পারে, তাই আমি তোমাকে 6টা লিখে দিচ্ছি। মনে রাখবা, দ্বন্দ্ব সমাস হচ্ছে উভয় পদ প্রধান, উভয় পদ। কর্মধারায় হচ্ছে পরপদ প্রধান। তৎপুরুষ হচ্ছে পরপদ প্রধান। দ্বিগু হচ্ছে পরপদ প্রধান। বহুব্রী হচ্ছে অন্য পদ প্রধান। আর অব্যয়ীভাব হচ্ছে পূর্বপদ প্রধান। ওকে, তাহলে যদি এখন এমসিকিউ আসে যে নিচের কোনটি উভয় পদ প্রধান, তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? দ্বন্দ্ব সমাস। যদি এমসিকিউ আসে নিচের কোনটি পূর্বপদ প্রধান, তখন আমার অ্যান্সারটা কি হবে? অব্যয়ীভাব সমাস। যদি আমাদের এমসিকিউ আসে নিচের কোনটি পরপদ প্রধান, তখন আমাদের অপশনের উপর ডিপেন্ড করতে হবে। কেন? কেননা আমাদের এখানে পরপদ প্রধান আছে 3টা। দেখো, একটা হচ্ছে কি কর্মধারায়, একটা হচ্ছে তৎপুরুষ, আর একটা হচ্ছে দ্বিগু। এই 3টাই পরপদ প্রধান। যদি বলি নিচের কোনটি অন্য পদ প্রধান, তখন অ্যান্সারটা হবে বহুব্রী সমাস। মানে একটাই সমাস অন্য পদ প্রধান। এটা কিন্তু শেষেটা অব্যয়ী ভাবছি। এখন এটা কিন্তু আমাকে মুখস্থ রাখতে হবে। আমরা এভাবে করতে পারি যে দ্বন্দ্ব সমাস উভয় পদ, বহুব্রী, অন্য পদ, অব্যয়ীভাব, পূর্বপদ, বাকি সকল পরপদ। কি বলছি? দ্বন্দ্ব সমাস উভয় পদ, বহুব্রী, অন্য পদ, অব্যয়ীভাব, পূর্বপদ, বাকি সকল পরপদ। তাহলে এবার 2-4 বার পড়লে আমাদের মনে থাকবে ইনশাআল্লাহ।
ওকে, এখন এটা যদি দেখেন, এখন ব্যাকরণবিদরা এখন চিন্তা করলেন যে ভাইয়া যেহেতু এখানে পদের উপর ডিপেন্ড করে পদ পাইলাম 4 ধরনের, তাহলে একটা কি পাইলাম বলতো, আমরা একটা পদ পাইলাম কি উভয় পদ, একটা পাচ্ছি এক টাইপের পাচ্ছি পরপদ, এক টাইপের পাচ্ছি অন্য পদ, আর একটা পাচ্ছি পূর্বপদ। তাহলে এখানে পদ পাইলাম আমরা কয় ধরনের, আসলে পদ পাইলাম আমরা 4 ধরনের। এখন এই জন্য কিছু ব্যাকরণবিদ আছে তারা সমাসকে 6 প্রকার বলতে নারাজ, যেমন তার মধ্যে অন্যতম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। যদি তোমার প্রশ্ন আসে যে রবীন্দ্রনাথ ঠাকুরের মতে কত প্রকার, দেখো রবীন্দ্রনাথের মতে হচ্ছে সমাস 4 প্রকার। সেটা 4 প্রকার কি কি আমরা একটু দেখতেছি। দেখো, যেমন ব্যাকরণবিদরা প্রথমে চিন্তা করলেন যেহেতু দ্বিগুটা পরপদ, তাই দ্বিগুকে এনে আমরা কর্মধারায় দিব। তাহলে এই জন্য তোমরা যখন নবম দশমের বইটা পড়েছিলা সেখানে লেখা ছিল দ্বিগু কর্মধারায় সমাস, আমি কি দুইটাই পরপদ ছিল, দুইটা মিলিয়ে একটা আলোচনা করা হয়েছে। আরো ব্যাকরণ যারা বাকিরা ছিল তারা বললো যে না, যেহেতু আরো দুটা হয়ে গেল তাই কর্মধারাকে তৎপুরুষ এনে দেয়। তাহলে 3টা পরপদ মিলে কয়টা হয়ে গেল, একটা, তার নাম কি তৎপুরুষ। একটা কি পাচ্ছি উভয় পদ দ্বন্দ্ব, একটা পাচ্ছি পরপদ সেটা কি তৎপুরুষ, একটা পাচ্ছি অন্য পদ সেটা কি বহুব্রী, আরেকটা পাচ্ছি পূর্বপদ তার কি অব্যয়ীভাব। তাহলে এখানে কয়টা পেলাম, 4টা। যদি তোর প্রশ্নটা এরকম করে করা হতো যে পদের অর্থ বিচারে সমাস কত প্রকার, তখন তোমার অ্যান্সারটা হয়তো তখন 4 প্রকার। তাহলে তোমার কোশ্চেনটা হতে হবে কি, যদি কোশ্চেনটা এরকম করে পদের কথা বলে বা অর্থ বিচারের কথা বলে বা পদের অর্থ বিচার একসঙ্গে বলে, তখন তোমার অ্যান্সার হবে 4 প্রকার। আর এর বাইরে যাই বলুক তখন সমাস অবশ্যই হবে 6 প্রকার। ওকে, যদি এখন স্পেসিফিক ভাবে বলে রবীন্দ্রনাথের মতে সমাস কত প্রকার, তখন অবশ্যই হবে 4 প্রকার। তাহলে আমরা কখন 4 প্রকার বলবো, কখন 6 প্রকার বলবো বুঝছি। তাহলে উল্লেখ থাকতে হবে কি পদ বা পদের অর্থ বিচার বা অর্থ বিচার, এই দুটো জিনিস উল্লেখ থাকলে আমরা 4 প্রকার বলবো, না থাকলে আমরা 6 প্রকার বলবো। আশা করছি জিনিসটা বুঝতে পারছেন। তাহলে এবার অ্যান্সারটা করেন, এটা বলেন তাহলে সমাস কত প্রকার, এই অ্যান্সারটা আবার করেন। দেখি কে পারে। না, এই অ্যান্সারটা, এই প্রশ্নের অ্যান্সারটা যেটা দেখা যাচ্ছে বোর্ডে, বলছে এ। সাবাস, বাচ্চা কাচ্চাদের জ্ঞান ফিরেছে। যাক, আলহামদুলিল্লাহ তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, আশামণি বলছো, হ্যাঁ এ বলছো, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, দেখছি বাবা, দেখছি। রাহুল রাজ, হ্যাঁ এ, ওকে, সীমা ক এ, সাবাস। তাহলে আর কখনো ভুল হবে, সমাস কয় প্রকার এবং সেটা নির্ভর করে পুরোটাই কোশ্চেনের উপর। ওকে, আপনার দয়া সব। আচ্ছা আচ্ছা, তোমরা কাজ করো, তোমরা কিন্তু দেখো যারা মিস করেছো এই ক্লাসটা তারা অবশ্যই আবার শুরু থেকে দেখবা, আর যারা জয়েন করেছো তারা বন্ধু বান্ধবীদের মেনশন দাও, তোমরাও এগিয়ে যাও তারাও এগিয়ে যাক, আমাদের মনে যে ছোট ছোট প্রশ্নগুলো সেগুলো আমরা দূর করি। ওকে, ওকে ফাইন। তাহলে তাহলে আমরা একটা জিনিস দেখবো, আমরা কয়েকটা সমাস দেখবো। হ্যাঁ, যেমন দেখো তো, যদি আমি তোমাদের একটা সমাস বলি, যদি বলি জ্ঞান বৃক্ষ, কোন সমাস, জ্ঞান বৃক্ষ, আমরা ডাইরেক্ট টেকনিকে চলে যাব। বলো জ্ঞান বৃক্ষ কোন সমাস, ক নম্বর অপশন উপমিত কর্মধারয়, খ নম্বর অপশন উপমান কর্মধারয়, গ নম্বর অপশন রূপক কর্মধারয়, আর ঘ নম্বর অপশন হচ্ছে মধ্য পদলিপি কর্মধারয়। বলো দেখি কে পারো। ওকে ফাইন, জ্ঞান বৃক্ষ কোন সমাস,
আচ্ছা আমি পেইড ক্লাস করতে পাইনি। আচ্ছা এখন পারবা, এখন পারবা। শেয়ার ডান ভাইয়া। জান্নাত ইসলাম থ্যাংক ইউ। আচ্ছা রিমা মনি বলছে এ, জান্নাতুল ফেরদৌস বলছে রূপো, আশামণি বলছে সি, আর জয়দানিয়া বলছে এ। বাকিদের কি অবস্থা ভাইয়া? আজকে যে আমরা শুধু এই কয়েকটা এমসিকিউ করবো এমন না, এই টাইপের যত এমসিকিউ আসবে আজকের ব্যাখ্যার পর আমরা সব পারবো ইনশাল্লাহ। ভাইয়া সি নাম্বার। আচ্ছা লতামণি বলছে উপমিত। ওকে ফাইন। একদম নিউ, আজকে এডমিট হয়েছি, আগের ক্লাসগুলো কিভাবে করব বুঝতে পারতেছি না। আচ্ছা সমস্যা নেই, আমাদের রেকর্ডেড ক্লাস আছে গ্রুপে, যারা আমাদের স্টুডেন্ট আছে তাদের জন্য যে আমাদের পার্সোনাল গ্রুপ আছে সেখানে রেকর্ডেড ক্লাস আছে সব। আর আমরা আবার সলভ ক্লাস নেব, কোনো সমস্যা নাই। ফারজানা আক্তার বৃষ্টি বলছে 4 অর্থাৎ ঘ। মনীষা দাস বলছে রূপক। ইশরাত জাহান কলি বলছে উপমিত। তার মানে কি কনফিউশন লেগে গেছে, রাইট? আচ্ছা শেখ রিয়া বলছে এ উপমিত, রাইট? আচ্ছা এমডি জিয়া বলছে কর্মধারা সমাস। অপশনে তো কর্মধারায় দেওয়া নাই ভাইয়া, কমন মারলে তো হবে না। আচ্ছা আফরোজা আক্তার বলছে সি, নাহিদা আক্তার বলছে সি, ফারজানা আক্তার বৃষ্টি বলছে ক, সবার বলছে এ। আচ্ছা হামিম চৌধুরী বলছে এ। আচ্ছা বাকিদের কি অবস্থা? ওকে এ বলছি তো, আশামণি বলছে এ বলছি তো, আশামণি এ বলছে। ওইটা আগের কমেন্ট আছে এখন। আচ্ছা রাইট রাইট রাইট। আচ্ছা আসেন তাহলে আমরা দেখি আমাদের এটা অ্যান্সার কি হবে, একটু পর তোমরাই করবা। আচ্ছা শুধু শুধু এখান থেকে একটা জিনিস তোমাদের বুঝাই, দেখো তো এখানে বলছে জ্ঞান বৃক্ষ, পূর্বপদ কি জ্ঞান, পরপদ কি বলতো ভাইয়া বৃক্ষ। তাহলে কি আমরা একটু আগে পড়লাম যেখানে সমাসটা ঘটে তার পূর্বের অংশকে বলে পূর্বপদ, পরের অংশকে বলে পরপদ। তাহলে এখন আমরা দেখতে হবে যে দেখো তো জ্ঞান বৃক্ষ বলতে কি, জ্ঞানকে বৃক্ষের সঙ্গে একটা তুলনা করা বোঝাচ্ছে না? তুলনা। আচ্ছা তুলনা মানে কি কম্পেয়ার করা বোঝাচ্ছে। তাই আসো এই তুলনা করা বোঝাচ্ছে, এই তুলনা শব্দটা দিয়েই আমরা মূলত শুরু করব। মনে রাখবো যখন কোনো সমাসে পূর্বপদ পূর্বপদ এবং পরপদ, পূর্বপদের সঙ্গে পরপদ তুলনা করা বোঝাবে। কি বোঝাবে? তুলনা করা বোঝাবে। তুলনা করা বোঝাবে, পূর্বপদের সঙ্গে পরপদ তুলনা বোঝাবে, তখন সেটা 3টি সমাস হওয়ার চান্স থাকে। সেটা উপমিত কর্মধারায় হতে পারে, অথবা উপমান কর্মধারায় হতে পারে, অথবা রূপক কর্মধারায় হতে পারে। রূপক তার মানে কি পূর্বপদের সঙ্গে পরপদ তুলনা করলে এই 3টার যে কোনো একটা হবে। আর সেটা কি হবে? উপমিত, নাইলে সেটা উপমান কর্মধারায়, নাইলে রূপক কর্মধারায়। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া বুঝবো কি করে? আচ্ছা নুরি খাতুন ঠিক আছে বোঝো ইনশাল্লাহ। তাহলে এখন আমরা বুঝবো কি করে কোনটা উপমান, কোনটা উপমিত, কোনটা রূপক? দেখেন ভাই, যে আমি যদি আপনাকে বলি যে একটা শব্দ বাক্য বলি, যদি বলি যে মুখ চন্দ্রের ন্যায় উজ্জ্বল, তাহলে আমরা এটা কি পাবো? মুখ চন্দ্রোজ্জ্বল। ওকে ফাইন। এই বাক্যটা কেন বলি বারবার? এই বাক্যটা বলার কারণ হচ্ছে এখানে সব বৈশিষ্ট্য পাওয়া যায়। এখানে মুখ চন্দ্রের ন্যায়, চন্দ্রের ন্যায় উজ্জ্বল, এখানে বৈশিষ্ট্য পেয়েছে 4টা। কি কি পেয়েছে দেখো তো। এখানে কাকে তুলনা করতেছি? মুখকে। মনে রাখবো যাকে তুলনা করব তার নাম উপমেয় পদ। কি পদ? উপমেয়। কার সাথে তুলনা করতেছি? চন্দ্রের। যার সাথে তুলনা করব তার নাম উপমান পদ। ওকে তাহলে যাকে তুলনা করা হয় তার নাম কি? উপমেয়। আর যার সাথে তুলনা করা হয় তার নাম কি? উপমা। আর ন্যায়টা তাহলে কি? ন্যায়টা হচ্ছে তুলনা করতেছে, ন্যায় মানে কি? মতো। এটা এই জন্য হচ্ছে তুলনামূলক শব্দ। ওকে তাহলে উজ্জ্বলটা কি? উজ্জ্বলটা হচ্ছে সাধারণ, সাধারণ গুণ, অর্থাৎ কোনো দোষ গুণ অবস্থা বোঝাচ্ছে। তাহলে এখানে বৈশিষ্ট্য কটা পাচ্ছি? 4টা। 1 নম্বর বৈশিষ্ট্য পেয়েছি উপমেয়, 2 নম্বর উপমান, 3 নম্বর তুলনামূলক শব্দ,
4 নাম্বার পাইছি সাধারণ গুণ। আচ্ছা এইটুকু তো বুঝতে পারছে, তাহলে আপনি জাস্ট একটা কথা মনে রাখবেন, তাহলে আপনার উপমান এবং উপমিত শেষ হয়ে যাবে। জাস্ট একটি কথা, আচ্ছা তাহলে সবগুলো থাকলে কি হবে? কোন সবগুলো ভাইয়া? আচ্ছা এই চারটা মনে রাখবেন, এই চারটা যখন একসঙ্গে হবে সেটা কোনো সমাস নয়, এটাকে আমরা বলবো পূর্ণপমা বাক্য। পূর্ণপমা বাক্য। এখন কেন আমরা এটাকে পূর্ণপমা বাক্য বলবো? পূর্ণপমা মানেটা আসলে কি দেখো, পূর্ণপমা মানে হচ্ছে এখানে কি আছে পূর্ণপমা, দেখো ভালো করে পূর্ণপমা, একে ভাঙলে আমরা পাবো পূর্ণ প্লাস উপমা। এই উপমা শব্দের অর্থ হচ্ছে তুলনা, অর্থাৎ যে বাক্যের পরিপূর্ণ তুলনা আছে সেই বাক্যকে পূর্ণপমা বাক্য বলে। তাহলে পরিপূর্ণ তুলনার জন্য কয়টা বৈশিষ্ট্য দরকার? 4টা। অর্থাৎ যাকে তুলনা করব তাকে থাকতে হবে, যার সাথে তুলনা করব তাকে থাকতে হবে, তুলনামূলক শব্দ থাকতে হবে, সাধারণ গুণ বা দোষ থাকতে হবে। যদি আমি একটা আপনাকে বলি যে আকাশ কবিরের থেকে লম্বা, তাই তো কাকে তুলনা করতেছি? আকাশকে। তাহলে আকাশ কি হবে? উপমেয়। তাহলে কি কবিরটা কি হবে? উপমা। চেয়েটা কি হবে? তুলনামূলক শব্দ। লম্বাটা কি হবে? সাধারণ গুণ। যে বাক্যটা বললাম একটু আগে, আকাশ কবিরের থেকে লম্বা, সেটা কোন বাক্য? পূর্ণপমা বাক্য। পরীক্ষায় আসতে পারে নিচের কোনটি পূর্ণপমা বাক্য। তাহলে তোমাকে মনে রাখতে হবে যে বাক্যের 4টি বৈশিষ্ট্য থাকবে, এই 4টা বৈশিষ্ট্য। আকাশকে আমারে চিল্লা না, এটা হইল? আচ্ছা তাহলে দেখো, এখন এখন আমরা কি করলাম, যে যাকে তুলনা করবো উপমেয়, উপমান, তুলনামূলক শব্দ, সাধারণ গুণ, আমরা এই কয়টা কি বুঝছি। আর তুলনা করলেই সেটা কোন সমাস হবে? তুলনা করলেই সেটা 3টা সমাস হতে পারে, উপমিত, উপমান এবং রূপক। আমরা পরে পার্থক্য দেখতেছি। আচ্ছা আমরা কি এইটুকু জায়গায় বুঝতে পারছি? বলো। আচ্ছা আর যেটা নিয়ে কনফিউজ কেন ভাই? একটা প্রশ্ন ছিল, বলো তো ভাইয়া কি প্রশ্ন? আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আশামণি। আচ্ছা বাকিদের কি অবস্থা? আচ্ছা আচ্ছা বিড়াল চোখী কোন সমাস? আচ্ছা বলতো ভাইয়া, এখানে বিড়াল চোখী, এখানে কি বিড়ালকে বোঝাচ্ছে, চোখকে বোঝাচ্ছে, নাকি যে ব্যক্তিটার চোখ বিড়ালের মতো? অবশ্যই এখানে বিড়ালকেও বোঝাচ্ছে না, চোখকেও বোঝাচ্ছে না, কোন একটা ব্যক্তিকে বোঝাচ্ছে, তাহলে অন্য কাউকে বোঝাচ্ছে। আর অন্য পদ প্রধান একমাত্রই সমাস, তার নাম বহুব্রী। আশা করছি বুঝতে পারছো। ওকে আচ্ছা তাহলে আসো দেখো, তুমি উপমিত, উপমান, রূপক একটা কথাই বুঝতে পারবা। মনে রাখবা যে আমরা যাকে তুলনা করব, তুলনা করব সে উপস্থিত থাকলেই, উপস্থিত থাকলেই সেই সমাসটা হবে উপমিত কর্মধারয় সমাস। উপমিত, তাহলে কি বলছি? যাকে তুলনা করব সে উপস্থিত থাকলেই উপমিত, আর যাকে তুলনা করব সে উপস্থিত না থাকলে, উপস্থিত কি না থাকলে সেটা হবে উপমান কর্মধারয়। দেখে ভালো করে বুঝতে হবে এই লাইন দুটা। যাকে তুলনা করব সে যদি উপস্থিত থাকে তখন হবে উপমিত কর্মধারয়, আর যাকে তুলনা করব সে যদি উপস্থিত না থাকে তাকে বলবো উপমান কর্মধারয়। আসেন পার্থক্য দেখি। দেখেন তো ভাইয়া, যদি আমি বলি
যে সিংহ পুরুষ, সিংহ পুরুষ। আচ্ছা, সিংহ পুরুষে এখানে দেখো তো তোমরা, এখানে পূর্বপদ সিংহ, পরপদ কি পুরুষ। আচ্ছা ভাইয়া, এখানে কাকে তুলনা করতেছি? অবশ্যই পুরুষটাকে তুলনা করতেছি, রাইট? কার সঙ্গে তুলনা করতেছি? সিংহের সাথে, নাকি সিংহকে পুরুষের সাথে? অবশ্যই না, কারণ সিংহ যে পুরুষটা শক্তিশালী তাকেই মূলত সিংহের সঙ্গে তুলনা করা হচ্ছে। তাহলে এখানে যাকে তুলনা করতেছি, অর্থাৎ যে পুরুষকে তুলনা করতেছি সে উপস্থিত আছে, যাকে তুলনা করবো সে উপস্থিত থাকলে কি হবে? উপমিত। তাহলে পুরুষ সিংহ কোন সমাস? উপমিত কর্মধারা। দেখো, ব্যাস বাক্যের কোনো প্রয়োজনই নাই। যদি আমি তোমাকে আরেকটা বাক্য বলি, যদি বলি যে কাজল কাজল কালো, দেখো তো পূর্বপদ কি কাজল, পরপদ কি কালো। আচ্ছা, কাজল কালো বলতে কি? কাজলের মতো কালো। তার কি কাজলের মতো কালো সে আছে? তাহলে কি কোন একটা মেয়ের চোখ হতে পারে, তা সেইটা কি উপস্থিত আছে? না। তাহলে যাকে তুলনা করব সে যদি না থাকে তাহলে সেটা কি হবে? উপমান। তাহলে কাজল কালো কোন সমাস হবে? উপমান কর্মধারা। বুঝতে পারছো? বলো তো এই ট্রিক্সটা বুঝছো কিনা? যাকে তুলনা করবো সে থাকলেই উপমিত, না থাকলেই উপমান। বলো এটা বুঝছো কিনা? অত অর্থ টাকা লাগবে না, অত যে বাস্তব কল্পনা অবাস্তব কল্পনা এগুলোর কোনো প্রয়োজন নেই। শুধু দেখবা যে যে শব্দটা দিছে, যাকে তুলনা করতেছে সে আছে কিনা, সে থাকলেই উপমিত, না থাকলেই উপমান। জান্নাতুল ফেরদৌস বলছে জি। আচ্ছা, নাজমুল বলছে জি ভাইয়া। নাইদা আক্তার বলছে উপমান। জি ভাইয়া বুঝছি। আচ্ছা, আচ্ছা ক্লিয়ার ভাইয়া। তাহলে যদি ভাইয়া ক্লিয়ার হও তাহলে বলো এটা কোন সমাস হবে? যদি আমি বলি চন্দ্র চন্দ্রমুখ, বলো চন্দ্রমুখ কোন সমাস? উপমান নাকি উপমিত? জাস্ট দুটো অপশন। দেখি কে পারে। চন্দ্রমুখ কোন সমাস? মুক্তা খান বলছে উপমান, জান্নাতুল ফেরদৌস বলছে উপমিত, আরেকজন আরেকবার বলছেন, ঠিক আছে আরেকবার বুঝিয়ে দিব, উপমিত। নাজমুল্লাহ বলছে উপমান। ভাইয়া ডান। আচ্ছা, আচ্ছা চন্দ্রমুখ আপনারা যারা উপমান বলছেন, আসেন আমরা তাদের উদ্দেশ্যে একটু কথা বলি। ভাইয়া একটু জিনিস খেয়াল করো, এখানে বলছে চন্দ্রমুখ, পূর্বপদ কি চন্দ্র, পরপদ কি মুখ। আচ্ছা, এখানে কাকে চন্দ্রের সঙ্গে তুলনা করতেছি? মুখকে। কি চাঁদের মতো যে মুখটা, রাইট? তাহলে এখানে কাকে তুলনা করতেছি? মুখকে। আমি কি বলছি? যাকে তুলনা করব, তাহলে কাকে তুলনা করতেছি? মুখরে। সে উপস্থিত থাকলে সেটা কি হবে? উপমিত। ওকে, তাহলে আসো তোমাকে আমি আরেকটা ট্রিক শিখাই। দেখো তো ভাইয়া, এখানে যে সিংহটা আছে, সিংহটা কি একটা নাউন না? নাউন। এই যে পুরুষটা আছে, এইটাও কি নাউন না? নাউন। তাহলে তোমরা মনে রাখবা, যদি কোথাও নাউন প্লাস নাউন থাকে সেটা হবে উপমিত। সহজ কথা, উপমিত। আচ্ছা দেখো তো, কাজলটা কি? নাউন। কালোটা কি? কোনো দোষ গুণ অবস্থা, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে তোমরা সহজ ভাষায় মনে রাখবা, যদি কোথাও নাউন প্লাস অ্যাডজেক্টিভ থাকে, যদি তুলনা করা বোঝায় সেটা হবে উপমান কর্মধারা। উপমান। আচ্ছা আসলে এবার এইটা ট্রাই করি। চন্দ্রটা কি? একটা উপগ্রহের নাম, তাহলে কি নাউন। মুখটা কি? একটা অঙ্গের নাম, এটাও একটা নাউন। তাহলে নাউনের সঙ্গে যখন নাউনের তুলনা হবে, নাউনের সঙ্গে নাউনের তুলনা হলে তার নাম কি? উপমিত। এবার দেখো তো, যদি তোমাকে বলি অরুণ রাঙ্গা, অরুণ রাঙ্গা, পূর্বপদ অরুণ, পরপদ কি? রাঙ্গা। অরুণ মানে কি? সূর্য। সূর্যের মতো রাঙ্গা। কি সূর্যের মতো রাঙ্গা সে আছে? নাই। সে যদি উপস্থিত না থাকে তাহলে কি হবে? উপমা। এটা কি? উপমান হচ্ছে। আর নর্মালি দেখো তো, অরুণ সূর্যটা হচ্ছে কি? নাও। রাঙ্গা অর্থাৎ গুণটা বোঝাচ্ছে, তাহলে কি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে নাউন প্লাস অ্যাডজেক্টিভ, যদি নাউন প্লাস অ্যাডজেক্টিভ থাকে সেটা কোন সমাস হবে? উপমা। তাহলে ট্রিক্স দুইটা। প্রথম যে ট্রিক্সটা হচ্ছে সেটা হচ্ছে যাকে তুলনা করব সে উপস্থিত থাকলেই উপমিত, না থাকলেই উপমা।
অথবা নাউন প্লাস নাউন থাকলে উপমিত, নাউন প্লাস অ্যাডজেক্টিভ থাকলে উপমান। বলো এবার কে বোঝো নাই? আচ্ছা তোমরা কোন অ্যান্সার আসতেছে আমি জানি না, তোমরা শুধু বলো যে এখন বুঝতে পারছো কিনা। জি ক্লিয়ার ভাইয়া। অধরা বললো ভাইয়া কি হলো, কোথায় কি হলো ভাইয়া, চলতেছে তো। তানভীর হাসান স্যার বলছে ভালোবাসার ভাই। আচ্ছা আমাদের প্রিয় ইংরেজি শিক্ষক, থ্যাংক ইউ ভাইয়া, লাভ ইউ। উল্টাই ফেলাইছি, আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। জি ভাই বুঝেছি ভাইয়া, জি ভাইয়া বুঝতে পারছি, ওকে ফাইন, বুঝতে পারতেছে। দেখ আমাদের বাচ্চা কাচ্চা বুঝতে পারতেছে, এই জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? এই আর সামনে আপনাকে জিজ্ঞেস করছে ভাই কেমন আছে, ক্লিয়ার ভাইয়া। ওকে তাহলে আমরা পরবর্তীতে যাই। এখন আমাদের বাকি আছে রূপক চেনা, রাইট? রূপকের বিষয়ে শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে ভাইয়া, শুধু একটা জিনিস, সেটা কি? শুধু একটা শব্দ মাথায় রাখবা, অভেদ কল্পনা। অভেদ কল্পনা। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া অভেদ কল্পনা কি? ভাইয়া তুমি মনে করো যে তোমার সামনে, তুমি যদি মেয়ে হও এরকম মনে করবা, আর ছেলে হলে অন্যরকম মনে করতে হবে। মনে করো তোমার সামনে কোনো একজন ভদ্র জেন্টালম্যান বা কোনো এক ভদ্র মহিলা শাড়ি পরে অথবা স্যুট টাই পরে সুন্দর করে একটা হাতে আইফোন নিয়ে আসলো, এসে হাঁটু গেড়ে বসে বললো এটা তোমার জন্য যদি তুমি নার্সিং এ চান্স পাও, এভাবে বললো। আচ্ছা তুমি একবার চিন্তা করো তো, তুমি একবার চিন্তা করো, তুমি একবার চিন্তা করো যে সে কিন্তু ছিল কি কল্পনা জগতে, অদৃশ্যমান, তুমি কিন্তু বাস্তব জগতে। যখন তুমি অদৃশ্যমান থাকো এবং বাস্তব জগতে, তাহলে একটা তোমাকে কিন্তু দেখা যাচ্ছে, তুমি কিন্তু বাস্তবতায় আছো, কিন্তু তাকে দেখা যাচ্ছে না। কিন্তু তুমি তাকে নিয়ে এমন চিন্তায় বিভোর হয়েছো, তোমার আশেপাশে কি ঘটতেছে তুমি টেরই পাচ্ছ না। এটাই মূলত হচ্ছে অবেগ কল্পনা। তাহলে আমরা যদি এক কথায় সংজ্ঞায়িত করি, ভাই ভাবি কি ক্লাসে আছে? ভাই দিলেন তো, দিলেন তো বাসটা। এখন দেখো তো অবেগ কল্পনার ক্ষেত্রে শুধু মাথায় রাখতে হবে কি, যে ওই যে ব্যক্তিটা সে কি ছিল বলতো? অদৃশ্যমান না? অদৃশ্যমান। আর তুমি কি বলতো? তুমি হচ্ছ দৃশ্যমান। তাহলে কি তোমার ওই অদৃশ্যমান কোনো ব্যক্তি বা বস্তুর সঙ্গে দৃশ্যমান কোনো ব্যক্তি বা বস্তুর তুলনা করতেছো, উপমা করতেছো। অর্থাৎ যখনই অদৃশ্যমান কোনো বস্তুর সঙ্গে দৃশ্যমান বস্তুর কোনো তুলনা করা হবে, তখন আমরা তাকে বলবো অভেদ কল্পনা। আর যখন অভেদ কল্পনা হবে তার নাম রূপক সমাস। কি সমাস? রূপক। আচ্ছা আসেন দেখেন, যদি বলি মনো, যদি বলি মনো মাঝি, কি বললাম? মনো মাঝি। এখন দেখেন তো ভাইয়া, এখানে আসলে পূর্বপদটা কি মন, পরপদটা কি আসলে মাঝি। আচ্ছা দেখেন তো মন কি দেখা যায়? না, এটা হচ্ছে অদৃশ্যমান না? অদৃশ্যমান। মাঝি কি দেখা যায়? আচ্ছা যারা মাঝি দেখেননি তারা পুরো নৌকা ঘাটে গেলেই বুঝতে পারবেন মাঝি কাটা। তাহলে এটা হচ্ছে দৃশ্যমান। তাহলে এখন চিন্তা করেন তো, অদৃশ্যমান বস্তুর সঙ্গে কি দৃশ্যমান বস্তুর একটা তুলনা চলতেছে না? যখন অদৃশ্যমান বস্তুর সঙ্গে দৃশ্যমান বস্তুর তুলনা করা হবে তার নাম কি ভাইয়া? অভেদ কল্পনা। আর অভেদ কল্পনা হলে কোন সমাস ভাইয়া? রূপক কর্মধারায়। আর যখন ব্যাস বাক্য করবেন তখন ব্যাস বাক্যের মাঝে আপনার একটা শব্দ নিয়ে আসবেন, তার নাম হচ্ছে রূপ। এই শব্দটা নিয়ে আসলেই মূলত হয়ে যাবে। বুঝতে পারছেন? কোনো ঝামেলা নেই। তাহলে এটা ব্যাস বাক্য কি হবে? মনো রূপ মাঝি। ওকে আচ্ছা আসে বলেন তো তাহলে এটা কি হবে? এই যে বিষাদ, বিষাদ সিন্ধু, সিন্ধু। দেখে পূর্বপদ বিষাদ, পরপদ সিন্ধু। মনে রাখবেন এই বিষাদ, এই বিষাদ মানে হচ্ছে, এই বিষাদ মানে হচ্ছে দুঃখ, আর সিন্ধু বলতে সমুদ্র বা সাগরকে বোঝাচ্ছে। তাহলে বলেন বিষাদের সঙ্গে সিন্ধু তুলনা করছে, এটা কি হবে? উপমান, উপমিত নাকি রূপক?
দেখি কে কে পারে। দেখি কে কে পারে বলো। এই তোমাদের কিন্তু শেষে কুইজ আছে, যে পারবে আজকে সেই জিনিয়াস হবে। ওকে, তোমাদের বন্ধু বান্ধবী যারা আছে তাদেরকে মেনশন দাও, একটু শেয়ার দিয়ে রাখো, ক্লাসটা পরে কাজে দিবে। আচ্ছা, রূপক, বিষাদ, রূপ সিন্ধু। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস ব্যাস বাক্য করে দিয়েছে, থ্যাংক ইউ। মুক্তা খান, জান্নাতুল ফেরদৌস, আলিজা, আচ্ছা, মাহফুজা আক্তার বলছে, হালিমা খাতুন বলছে। আচ্ছা, বাকিদের কি অবস্থা? আচ্ছা আচ্ছা, তাহলে আমরা দেখি, শোনো, তাহলে এখানে দেখো তো, দুঃখ, দুঃখ তো দেখা যায় না, তার মানে কি অদৃশ্যমান, অ দিয়ে লিখলাম। আর সিন্ধু মানে কি সাগর, সাগর তো দেখা যায়, কক্সবাজার গেলে, রাইট? এটা হচ্ছে দৃশ্যমান। অদৃশ্যের সঙ্গে দৃশ্যের তুলনা করলে অবেদ কল্পনা, আর অবেদ কল্পনা হলে রূপক সমাস। এটা ব্যাস বাক্য কি হবে? বিষাদ রূপ, বিষাদ রূপ সিন্ধু। ওকে ফাইন। এবার আসে আমাদের যে মূল প্রশ্নটা ছিল, আসলে তো দেখি পারেন কিনা, দেখি চলে গেল। ওকে, এবার বলেন, অ্যান্সারটা করেন। জ্ঞান বৃক্ষ, এখানে জ্ঞানের সঙ্গে বৃক্ষের তুলনা করতেছে, তাহলে উপমিত, উপমান, রূপক নাকি মধ্যপদ? দেখি কে পারে। নেট কোম্পানি যা শুরু করছে আগে অ্যান্সার দিলে বলে এটাই। আচ্ছা আচ্ছা, লতামণি বলছে অ্যান্সার করছে, আবির হোসেন অ্যান্সার করছে, বাকিদের কি অবস্থা? ভাই আচ্ছা, এই এত সুন্দর পারো তোমরা, দেখছো, তোমাদের পড়ালেই তোমরা পারো, কিন্তু তোমরা, ঠিক আছে, যে জায়গা মতো তোমরা যাইতে পারো নাই, হয়তো অনেকেই, হয়তো আগে এভাবে পড়ানো হয়নি, বা হতে পারে আগে মনোযোগ দেওনি, এই কারণেই মূলত। এই কারণেই মূলত ঝামেলাটা। হ্যাঁ, যারা রূপক বলেছো তাদেরটা অবশ্যই 100% সঠিক হয়েছে, কেননা জ্ঞানকে বৃক্ষের সঙ্গে তুলনা করছে, জ্ঞান দেখা যায় না, তার মানে কি অদৃশ্যমান, বৃক্ষ দেখা যায়, তার মানে দৃশ্যমান। অদৃশ্যের সঙ্গে দৃশ্যের তুলনা করলে অবেদ কল্পনা, আর অবেদ কল্পনা হলে কি হয় ভাইয়া? রূপক। আর একটা ব্যাস বাক্য কি হবে? তাহলে মাঝে রূপ আসবে, তাহলে ব্যাস বাক্য কি? জ্ঞান রূপ বৃক্ষ। ওকে, খুব কঠিন, পুরো সহজ না, একবারে ইজি। ঠিক আছে ভাইয়ারা, তাহলে আমরা চলে আসি, আমরা আর একটা প্রশ্ন দেখতে চাই, দেখি এটার অ্যান্সার কি পারে। আচ্ছা বলেন তো, যদি আপনাকে বলি চৌরাস্তা কোন সমাস? দেখেন, ক নম্বর অপশন, ক নম্বর অপশন হচ্ছে দ্বিগু সমাস, খ নম্বর অপশন সংখ্যাবাচক বহুব্রীহি, সংখ্যাবাচক বহুব্রীহি, আর গ নম্বর অপশন দ্বন্দ্ব সমাস, ঘ নম্বর অপশন অব্যয়ভাব সমাস। বলেন, এই যে চৌরাস্তা কোন সমাস? দেখি কে পারে। জান্নাতুল ফেরদৌস অ্যান্সার করেই ফেলছে, বাকিদের কি অবস্থা? অধের রাতে, জি ভাইয়া। আলিজা অ্যান্সার করছে, আবির বলছে, মনীষা দাস অ্যান্সার করে ফেলছে, আফরোজা বলছে, মনীষা দাস বলছে, রায়হান ইসলাম, আচ্ছা বলছে, শ্রী জান্নাত বলছে, জান্নাত কি বলছে, এ বলছে, আচ্ছা, চানজিম লুকসি বলছে,
হবে নাজমুন নাহার বলছে এ হবে। ভাই কেউ ভয় পাস না রে, একটু কাশিটা বেড়ে গেছে ইদানিং, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। দোয়া করো আমার জন্য, অ্যান্সার করো। আচ্ছা, তোমরা অনেকেই পারো, ঝামেলা হচ্ছে কিছু কিছু জায়গায় একটু কনফিউশনের কারণে এটি তোমরা বিভ্রান্ত হয়ে যাচ্ছ। দেখো আসো, আমরা এটা অ্যান্সার পরে করবো, এই কোশ্চেনটা এখানেই থাকবে। আসো আমরা আগে দেখি কাহিনীটা কি। দেখো ভাই, তোমার কনফিউশন লাগে একটা জায়গায়, একটা হচ্ছে দ্বিগু, দ্বিগু এর সাথে কনফিউশন লাগে সংখ্যাবাচক বহুব্রী, সংখ্যাবাচক বহুব্রীহি, বহুব্রীহি, এই দুটো জায়গায় তোমার প্যাচটা লাগে। কেন প্যাচ লাগে আমি তোকে দেখাচ্ছি। দেখো, কেননা এই দ্বিগু সমাসের পূর্ব পদে সংখ্যা থাকে। কি থাকে ভাইয়া? সংখ্যা। সংখ্যা বলতে কি 1 2 3 4 ইত্যাদি থাকে। আর এই সংখ্যাবাচক বহুব্রীতেও পূর্ব পদে সংখ্যা থাকে, রাইট? পূর্ব পদে সংখ্যা থাকে। এই এই পয়েন্টটাই মূলত আমাদের ঝামেলা তৈরি করে দেয়। কিন্তু এই পয়েন্টের বাইরে গিয়ে আমরা কিভাবে অ্যান্সার করতে পারবো, এই পয়েন্টটা ছাড়া এই পয়েন্টের বাইরে গিয়ে আমরা কিভাবে অ্যান্সার করব সেটা আমরা একটু দেখবো। তার আগে একটা জিনিস ইনফরমেশন মাথায় রাখবেন, যদি কোনো সমাসে পূর্ব পদে সংখ্যা থাকে, সংখ্যা, তাহলে হয় সেটা হবে দ্বিগু সমাস, দ্বিগু, না হলে সেটা হবে সংখ্যাবাচক বহুব্রীহি। দুইটার একটা হতেই হবে। মনে রাখবা, যদি কোনো সমাসের পূর্বপদে কি থাকে ভাইয়া? সংখ্যা। সংখ্যা বলতে 1 2 3 4 5 ইত্যাদি। যদি পূর্বপদে সংখ্যা থাকে সেটা অবশ্যই হয় দ্বিগু হবে, নাহলে সংখ্যাবাচক বহুব্রীহি হবে। দেখো তো আগেরটা দেখো, এখানে দেখো চৌ রাস্তা, তাহলে চৌ মানে কি? 4 না? পূর্বপদে সংখ্যা আছে, তাহলে হয় এটা দ্বিগু হবে, না হলে সংখ্যাবাচক বহুব্রীহি হবে। দুইটার মধ্যে একটা হবে। এখন কোনটা হবে এটা একটু শিওর হবে। দেখো দুইটার সংখ্যা আছে, দ্বিগুর বিষয়ে একটা ইনফরমেশন মাথায় রাখতে হবে। দ্বিগুর সমাসটা হচ্ছে পরপদ প্রধান। কোন পদ প্রধান ভাইয়া? পরপদ। আর বহুব্রীহি সমাসটা হচ্ছে অন্য পদ প্রধান। তাহলে আমরা এখানে একটা, ঠিক আছে, পার্থক্য দেখে নিলাম। কিন্তু আমরা সব শব্দের অর্থ না জানার কারণে ঝামেলাটা হয় যে আসলে এটা কোন পদ প্রধান, এটা চিনাটাই ঝামেলা হয়ে যায়। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এখানে আমরা আরেকটা পয়েন্ট মাথায় নিয়ে আসতে পারি বা এখানে আলোচনা করতে পারি যে এই দ্বিগু সমাসটা ব্যবহার করা হয় মিলন অর্থে। কোন অর্থে ভাইয়া? মিলন অর্থে। আর এই সংখ্যাবাচক বহুব্রীহি আলোচনা করা হয় বিশেষ অর্থে, বিশেষ অর্থে প্রকাশ পায় বা বিশেষ অর্থে ব্যবহার করা হয়। আর এই দ্বিগু সমাসের ক্ষেত্রে ব্যাস বাক্যে চলে আসবে সমাহার। আর সংখ্যাবাচক বহুব্রীহির ক্ষেত্রে ব্যাস বাক্যে আসবে যার বা যাহার। ওকে, কিন্তু ব্যাস বাক্য তো পরের হিসাব, আগে তো চিনতে হবে যে সেটা দ্বিগু নাকি সংখ্যাবাচক বহুব্রীহি। আসলে দেখো, যদি আমি তোমাকে দুটা উদাহরণ দিয়ে বুঝাই, যদি তোমাকে একটা বলি দশানন, দেখো তো এখানে পূর্বপদ কি? এখানে পূর্বপদ হচ্ছে 10, পরপদ হচ্ছে আনন। 10 কি? একটা সংখ্যা, জাস্ট একটা নাম্বার, সংখ্যা। তাহলে পূর্বপদে সংখ্যা আছে, তাহলে পূর্বপদে যখন সংখ্যা থাকবে তাহলে হয় সেটা কি হবে? দ্বিগু হবে, নাইলে সংখ্যাবাচক বহুব্রীহি হবে। তাহলে দশাননটা আসলে কোন সমাস হবে? এবার পরের শব্দটা দেখো আনন। এই আনন মানে হচ্ছে মুখ বা মাথা, এটা একটা সংস্কৃত ধাতু বা সংস্কৃত শব্দ বলতে পারি, মুখ বা মাথা। তাহলে কি 10 আনন, তাহলে পূর্বপদে 10, পরপদে হচ্ছে মাথা বা মুখ। আচ্ছা দেখেন তো, 10 আনন বলতে কাকে বোঝায় বলেন তো? রাবণকে বোঝায় না? রাবণ বা যে অসুর ছিল, তার কি 10টা মাথা ছিল না? তাহলে বলেন এখানে 10কে বোঝানো হচ্ছে, আপনারা লক্ষ্য করেন, এখানে কি 10কে বোঝানো হচ্ছে, মুখকে বোঝানো হচ্ছে, নাকি রাবণকে বোঝানো হচ্ছে? অবশ্যই রাবণকে বোঝানো হচ্ছে। তার মানে কি এটা কি অন্য পদ না? দেখো তো, আমরা কি বলছিলাম, যদি সেটা অন্য পদ প্রধান হয় তাহলে পূর্ব পদের সংখ্যা থাকবে, অন্য পদ প্রধান হবে, তার নাম কি? সংখ্যাবাচক বহুব্রীহি।
এখন আমরা পরের অর্থটা দেখি। আচ্ছা, নর্মালি তো মানুষের একটা মাথাই থাকে না, তাহলে এই রাবণ এই বেটার 10টা মাথা আছে, তার মানে কি এটা বিশেষ কোনো অর্থে ব্যবহার করা হচ্ছে না। তাহলে কি দেখলাম, পূর্বপদের সংখ্যা আছে, অন্যপদ প্রধান রূপে বিশেষ অর্থে ব্যবহার করা হচ্ছে। তখন আমরা ব্যাস বাক্যে কি নিয়ে আসবো, যার বা যাহা। তাহলে এই দশাননের ব্যাস বাক্য কি, 10 আনন যা। দেখো ব্যাস বাক্য হয়ে গেল। আর যখনই আমরা যার বা যাহার নিয়ে আসবো তখনই সেটাকে বলবো আমরা সংখ্যাবাচক বহুব্রী। তাহলে আমি এই জায়গা থেকে এই জায়গায় কিভাবে আসলাম, প্রথমেই দেখলাম যে আসলে কোন পদের প্রাধান্য পেয়েছে, দেখলাম যে সেটা অন্য কাউকে বোঝাচ্ছে, তাহলে অন্য পদ। তারপরে দেখলাম যে সেটা বিশেষ অর্থে ব্যবহার করা হচ্ছে, তারপর আমরা ব্যাস বাক্যে কি নিয়ে আসলাম, যার বা যাহার নিয়ে আসলাম, তারপর আমরা সিদ্ধান্ত নিলাম এটা সংখ্যাবাচক বহুব্রী। ওকে, তাহলে আসেন যদি আমি আপনাকে আর একটা যদি এক্সাম্পল দিই। হ্যাঁ, এখন দেখেন যদি আমি বলি যে ত্রিভুজ, ভালো করে লক্ষ্য করবেন, ত্রিভুজ পূর্বপদে ত্রি, পরপদ ভুজ। ত্রি মানে কি ভাইয়া, ত্রি মানে 3, তাহলে কি পূর্বপদের সংখ্যা আছে, তাহলে কি পূর্বপদে যখন সংখ্যা থাকবে তাহলে সেটা কয়টা সমাস হতে পারে, 2টা। হয় সেটা দ্বিগু সমাস হবে, তাহলে সেটা সংখ্যাবাচক বহুব্রী হবে। তাহলে এখন দেখি পরবর্তী স্টেপ কি। আচ্ছা ভাইয়া, ভুজ মানে কি, ভুজ মানে হচ্ছে রেখা বা দাড়ি না, রেখা বা দাড়ি। তাহলে এখন দেখেন তো, যখন আমরা ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ গণনা করি তখন মূলত রেখাটাকে গণনা করি না। আর কি রেখাটা গণনা করি বলে 5টা থাকলে পঞ্চভুজ, 3টা থাকলে ত্রিভুজ, 4টা থাকলে চতুর্ভুজ। তাহলে কি পরপদের অর্থটাই বেশি প্রাধান্য। তাহলে কি পরপদ প্রধান হলে সেটা কি হবে, পরপদ প্রধান। এই দেখো পরপদ প্রধান। তা কি পেলাম এখানে আমরা, পরপদ প্রধান রূপে পাইলাম। এবার দেখেন একটু লক্ষ্য করেন, দেখেন তো ত্রিভুজ বলতে কি বিশেষ অর্থে নাকি মিলন অর্থে। আচ্ছা যদি আমি নর্মালি এভাবে লিখতাম 1 2 3, এটা কি ত্রিভুজ হয়েছে, কখনোই নয়। যখন ত্রিভুজ আমরা আঁকি কিভাবে, 1 2 3টা, যখন 3টা ভুজের মিলন ঘটে তখন ত্রিভুজ না। তাই কি এটা কি মিলন অর্থে ব্যবহার করা হচ্ছে, দেখেন এই যে মিলন অর্থে। তখন ব্যাস বাক্যে কি নিয়ে আসবো, সমাহার। তাহলে ত্রিভুজের ব্যাস বাক্য কি, ত্রিভুজের ভুজের সমাহার, শেষ ব্যাস বাক্য। তাহলে মনে রাখবো, যখন পূর্বপদের সংখ্যা থাকবে হয় দ্বিগু, তাহলে সংখ্যাবাচক বহুব্রী। যদি পরপদ প্রাধান্য থাকে সেটা দ্বিগু হবে, অন্য পদ প্রাধান্য হলে সেটা সংখ্যাবাচক বহুব্রী। মিলন অর্থে বোঝালে দ্বিগু এবং বিশেষ অর্থে বোঝালে সংখ্যাবাচক বহুব্রী। আর যখন দ্বিগু হবে তখন ব্যাস বাক্যে সমাহার আনবো, আর যখন সংখ্যাবাচক বহুব্রী হবে ব্যাস বাক্যে যার বা যাহার আনবো। বলো এই দুইটা পার্থক্য বুঝতে পারছো কিনা, বলতো বুঝতে পারছো কিনা এই দুইটার পার্থক্য। আচ্ছা ত্রিভুজ দ্বিগু হবে, মার্শাল্লাহ ভাই, আপনার ক্লাসটা অনেক ভালো লাগে, থ্যাংক ইউ ভাইয়া। তাদের একটু বন্ধুদের মেনশন দাও আর একটু শেয়ার দাও যাতে করে তারা উপকৃত হয়। হ্যাঁ, তোমরা কি এটা বুঝতে পারছো, অ্যান্সার পরে। জি ভাইয়া বুঝতে পারছি, জি ভাইয়া, ওকে ফাইন, বুঝতে পারছি স্যার, ওকে। যাক আমার বাচ্চাটা খুবই ভালো। পরপদটা বুঝলাম না, পরপদ মানে কি ভাইয়া, এই যে পরের যে অর্থটা থাকবে, অর্থাৎ প্রথম অংশ একটা থাকবে, দ্বিতীয় অংশ, দ্বিতীয় অংশ যেটা আছে সেটাই হচ্ছে পরপদ, প্রথম অংশটাকে বলে পূর্বপদ। অনেক অনেক ভালো করে বুঝতে পারছি, তামান্না জান্নাত, যাক আলহামদুলিল্লাহ। তাহলে যে বন্ধুরা তোমার ক্লাস করতেছে না, এমনি এমনি অনলাইনে করতেছে, তারে মেনশন দিয়ে ডাকো যে আমি তো আজকে শিখা ফলাইছি দ্বিগু আর সংখ্যাবাচক বহুব্রী, কেউ ঠেকাইতে পারবে না। হ্যাঁ, মুক্তা খান বলছে ওকে ভাইয়া, কারো বুঝান একদিন। হ্যাঁ অবশ্যই কারক হবে, আমাদের কোনো চিন্তা নাই ভাইয়া, প্রত্যেকটা টপিকস হবে। আর আমাদের অনলাইন যে ব্যাচটা আছে সেখানে আমাদের রেকর্ডেড ক্লাস থাকতেছে, জুমে স্পেশাল ক্লাস হচ্ছে। শুধু যে এই যে মেসেজ করে ক্লাস এমন না, স্টুডেন্টরা আমাদের সঙ্গে ভয়েসের মাধ্যমে অ্যাড হতে পারতেছে। তার মানে এমন না যে তুমি টাইপিং করে আমাকে কোশ্চেন করতেছো। আমাদের যারা অনলাইনে স্টুডেন্ট আছে তারা কি বলে,
স্পিকারটা অন করে বলে ভাইয়া আমি এটা বুঝি নাই, ভাইয়া আরেকবার বুঝান, ভাইয়া যদি এটা এরকম হয় আরেকটা এরকম হবে, তাহলে কি তারা উইথ ভয়েসই ক্লাস করতে পারে আমাদের এখানে। আমরা এটা জুমের মাধ্যমে ভয়েসের মাধ্যমে ক্লাস নিচ্ছি, তার মানে আমরা কখনোই ফিলই করি না যে আপনারা দূরে আছেন আমরা কাছে আছি। যদিও ফেসবুকে একটু ক্লাস নিলে এরকম মনে হয় যে আপনারা একটু দূরে আছেন আমি কাছে, বা আমার থেকে অনেক দূরে আছেন। কিন্তু যখন আমরা অনলাইন প্রেগনেন্সি নেই, আমাদের গ্রুপে নেই এবং আমাদের স্পেশাল টেকনোলজি দিয়ে নেই, তখন কিন্তু আমাদের দূরে মনে হয় না, কারণ আমরা ভয়েস আদান প্রদান করতে পারি, আমরা ছবি দেখতে পারি, সব করতে পারি। তাই তোমরা যারা এখনো অনলাইনে ভর্তি হওনি তারা অবশ্যই দ্রুত ভর্তি হয়ে যাও। সেখানে আমাদের আগে যে ক্লাসগুলো আছে সেগুলো তো রেকর্ডেড আছে, প্লাস সলভ ক্লাসের সময় সবগুলোই টানা হবে, তাই কোনো চাপ নাই, তোমরা দ্রুত ভর্তি হয়ে যাও। এইভাবে জীবনে কেউ সুন্দর করে বোঝেনি। আচ্ছা কি মোনালিসা, কি হয়েছে ভাইয়া, ভাইয়া কি হয়েছে বলতে হবে? এত জান্নাত নাম কেন ভাইয়া, কি করবো কম। আচ্ছা তাহলে এবার আমরা প্রশ্নটাতে চলে আসি। ওকে ফাইন, তাহলে বলো এবার অ্যান্সার করো, চৌরাস্তা কোন সমাস? দেখি কে পারে, দেখি এবার কে পারে। যারা পারবে তারাই প্রকৃতপক্ষে বুঝতে পারছে আজকে। অ্যান্সার আসা শুরু হয়ে গেছে। শুধু এখন কিন্তু চারটা অপশন, এখন দুইটা অপশন, হয় ক নাইলে খ। অনেক ভালো লাগে ক্লাসগুলো, আমি অনলাইনে ক্লাস করি। আচ্ছা থ্যাংক ইউ প্রশংসা করার জন্য। তাহলে তিয়ান ভাইকে বলতে হবে যে ভাইয়া পেমেন্ট বাড়াতে হবে। হ্যাঁ স্টুডেন্টের ক্লাস ভালো লাগে। আচ্ছা বাংলা সেকেন্ড পার্টের কটা ক্লাস হয়েছে ভাইয়া? বাংলা সেকেন্ড পার্টে আমরা 3টা ক্লাস নিয়েছি, হ্যাঁ আমাদের প্রাইভেট গ্রুপে। তোমরা ওটা রেকর্ডেড পাবা এবং পুনরায় ক্লাসগুলো পাবা। তোমরা যারা ভর্তি হলে দ্রুত ভর্তি হয়ে যাও। অনেক আগেই দিছি ভাই। আচ্ছা থ্যাংক ইউ। ক্লাসে ঘুমাই গেছিলাম, আল্লাহ কি একটা অবস্থা। আচ্ছা রেকর্ডেড থাকবে, এটা তুমি পরে দেখে নিতে পারবা। যাক তোমরা সবাই সঠিক অ্যান্সার দিয়েছো, দেখো। কিন্তু যারা বোঝো নাই তাদের উদ্দেশ্যে বলি, শোনো তো ভাইয়া চৌরাস্তাটা আসলে কি। দেখো চৌরাস্তা পূর্বপদে কি চৌ মানে কি চার, তাহলে কি পূর্বপদে সংখ্যা আছে, তাহলে সেটা দুইটা সমাস হতে পারে, হয় সেটা দ্বিগু হবে, নাহলে ভাইয়া কি হবে সংখ্যাবাচক বহুব্রী হবে, রাইট? এখন আমাকে দেখতে হবে কোনটা কোন সমাস, আসলে কোন সমাস। এখন দেখো তো 4টা রাস্তা হোক 5টা হোক 10টা হোক, মূলত রাস্তাটাকেই বোঝাচ্ছে, তাহলে কি পরপদটা প্রাধান্য আছে, তাহলে পরপদ কোন পদ? দ্বিগু। তাহলে একটা ইনফরমেশন এর পক্ষে পাইলাম। এখন চৌরাস্তাটা কি জিনিস দেখো তো, এরকম 4টা রাস্তা আছে না, এই যে 1টা 2টা 3টা 4টা, 4টা রাস্তা কি মিলনের স্থলকে চৌরাস্তা বলে না? তাহলে কি মিলনার্থে ব্যবহার করা হচ্ছে, তাহলে মিলনার্থে ব্যবহার করা হয় পরপদ প্রধান পূর্বপদের সংখ্যা, সেটা কোন সমাস? অবশ্যই দ্বিগু সমাস। তাহলে ব্যাস বাক্য কি হবে? এটা ব্যাস বাক্য হবে চৌ বা 4 রাস্তার সমাহার। শেষ, কোনো ঝামেলা? যাক আপনারা বুঝতে পারছেন, আশা করছি আপনারা বুঝতে পারছেন। ওকে আচ্ছা আমাদের আরো কি এই দ্বিগু এবং সংখ্যাবাচক বহুব্রীর মধ্যে কি আরো কোনো কনফিউশন হবে বলেন? আচ্ছা তাহলে আমি যদি আরেকটা সমাজ দেই, একটু লক্ষ্য করেন। যদি বলি যে আ দো নলা, তাহলে বলেন এই যে দো মানে কি? দো মানে হচ্ছে 2, আর নলা বলতে কি বোঝাচ্ছে? নলা বলতে নল, রাইট? নল, নল তো বোঝেন মাথা, কোনো কিছু মাথা। তাহলে 2, 2 কি সংখ্যা না? পূর্বপদের সংখ্যা থাকলে তো সেটা কি হতে পারে? দ্বিগু হতে পারে বা সংখ্যাবাচক বহুব্রী হতে পারে। তাহলে এখন বলেন এটা কোন সমাস হবে, দ্বিগু নাকি সংখ্যাবাচক বহুব্রী? দেখি কে পারে। দেখি এটা কে পারে।
দোনলা কোন সমাস? আমার নেট সমস্যা করতেছে ভাইরে। নেট আসলেই যারা একটু দূরে থাকি প্রপার শহরে বাইরে থেকে তাদের জন্য একটু কষ্টসাধ্য, কিন্তু রেকর্ডেড থাকবে, যখন নেট কাজ করবো তখন একটু দেখে নিও। হ্যাঁ হ্যাঁ। একজন বলছে সংখ্যাবাচক বহুব্রী, একজন বলছে দ্বিগু, নিশু বলছে দ্বিগু, আর বৃতি বলছে সংখ্যাবাচক বহুব্রী। দেখি কার পক্ষে কয়জন যায়। মুক্তা বলছে বহুব্রী, আর যে দানিয়া বলছে বহুব্রী। মুনা ইসলাম ইসলাম বলছে কি দুইটাই? আচ্ছা, দুইটাই তো কখনোই হবে না, যে কোনো একটা হবে। তিথি বলছে দ্বিগুণ, রাফিয়া চৌধুরী বলছে সংখ্যাবাচক বহুব্রী। আচ্ছা, আবির হোসেন বলছে বহুব্রী। আচ্ছা, বহুব্রীহি, বহুব্রী, বহুব্রীর সংখ্যাই বেশি দেখতেছি। মানে কি হতে পারে আসলে? পিচ্চি কুইন, এই পিচ্চি কুইন বলছে দিগু। আচ্ছা, নাজমুন নাহার বলছে বহুব্রী। আচ্ছা, আচ্ছা, নওশিন বলছে জোরে কাশি দেন। আচ্ছা, কাশি আসলে কি করবো? আচ্ছা দেখো শোনো, দোলওয়ালা, দোলওয়ালা বলতে আসলে বোঝাচ্ছে কি? দুইকে বোঝাচ্ছে, নলকে বোঝাচ্ছে, নাকি সেই ওই যে ব্রিটিশ আমলের বাংলা সিনেমার যে দুই নলালা যে বন্দুকটা ছিল, রাইফেলটা ছিল, সেটাকে বোঝাচ্ছে। মানে এই যে যে বন্দুকের দুইটা মাথা থাকে, অর্থাৎ দুইটা মাথা থাকে, দেখবেন যে বর্তমান পুলিশেরও থাকে, পুলিশের তো দুইটা মাথা থাকে না, কিন্তু উপরে একটা ছিদ্র থাকতেছে। কিন্তু আগের বন্দুকগুলো দেখবেন, হ্যান্ড বন্দুকগুলো দুইটা নল বা দুইটা মাথা থাকে। তাহলে এখানে দুইকেও বোঝাচ্ছে না, নল্লাকেও বোঝাচ্ছে না, বোঝাচ্ছে এই বিশেষ বন্দুককে। দেখেন, পূর্ব পদকে বোঝাচ্ছে না, পরপদকে বোঝাচ্ছে না, বোঝাচ্ছে অন্য কোনো পদকে, রাইট? বন্দুককে বোঝাচ্ছে। তাহলে অন্য পদ বোঝানো হলে কি হবে? সেটা সংখ্যাবাচক বহুব্রী। আর এটা বিশেষ অর্থে, দুইটা নল তো অনেক কিছুরই আছে, কিন্তু বিশেষ অর্থে বন্দুককে বোঝানো হয়। তাই এখানে ব্যাস বাক্য হবে দুই নল যার বা যে রাইফেলের, যে কোনো একটা বললেই হবে। যারা বহুব্রী বলেছেন তারা রাইট বলেছি। দুই নল বিশিষ্ট বন্দুক বা দুই নল বিশিষ্ট যন্ত্র বা অস্ত্র, যাই বলো, হয়ে যাবে। কটা? তাই না, 2 ঘন্টা তো হয়ে যাচ্ছে। কতক্ষণ? আমি ক্লোজ করবো কেন, ফিনিশ দিয়ে দেবো? ঠিক আছে, এখন বুঝতে পারছি। আমরা ঠিক আছে, ওকে ফাইন। আমরা আমাদের আজকের কুইজ, ঠিক আছে, এখন আমরা কুইজটা দিব। হ্যাঁ, দেখি কে পারে। সবাই রেডি হয়ে যাও, এখন আমরা কুইজ দিব। হ্যাঁ, দেখি কে কে পারো। এটা কিন্তু সমাসের বাইরে। হ্যাঁ, সমাসের বাইরে, এটা একটা আইকিউ টেস্ট বলতে পারো। আচ্ছা দেখো, তোমরা দেখো তো, আমরা যখন বলি বর্ণ, দেখো তো ন, তার উপর রেফ আছে। এটা কি একটা, বলো তো, এটা একটা ব্যঞ্জন বর্ণ না? ব্যঞ্জন বর্ণ। আমরা তো সারা জীবন এই ব্যঞ্জন বর্ণের উপরেই আমরা রেপ দেখলাম। তোমরা এমন একটা শব্দ বলো, এমন একটা শব্দ বলো, বলো যেখানে, যেখানে স্বর, স্বর ধ্বনিতে, স্বর ধ্বনিতে রেফ আছে। বলো, এমন একটা শব্দ বলো যেখানে ব্যঞ্জন ধ্বনিতে নয়, স্বর ধ্বনির উপরে রেফ আছে। দেখি এই শব্দটা কে বলতে পারবো। সমস্যার বাইরে এটা হবে না। দেখি, এটা একটা আইকিউ জাস্ট, এই শব্দ আমরা দেখছি কিনা আসলে। এমন একটা শব্দ বলতে হবে যে যেখানে স্বরধ্বনিতে রেপ আছে, অর্থাৎ স্বরধ্বনির উপরে রেপ থাকবে। নর্মালি তো এতদিন আমরা ব্যঞ্জন ধ্বনিতে রেপ দেখে আসছি।
রেপ থাকবে, রেপ একটা শব্দ বলতে হবে, শব্দ যার অর্থ থাকবে। তুমি বসাই দিলেই তো হবে না। দেখি কে পারে, যে পারবে সে হচ্ছে আজকে জিনিয়াস। ওকে, আচ্ছা সমাজ থেকে দিব দিব, তোমরা আগে এটা অ্যান্সার করো। নাহিদা একটা সমাজ থেকে দিব। ওমা, অপশন দিলে তো শব্দটা দেখতেই পারবা কোনটার উপর রেপ আছে। নাজমুন আর অনেক চালাক না? এমন কোন শব্দ পাচ্ছেন না যেখানে স্বরধ্বনির উপর রেপ আছে? আর বাংলা বর্ণমালায় একটা শব্দই আছে। এটা তো রি, রি আছে। মুক্তার খান, এটা তো রি বলি না, আমি বলছি রেপ। ওই যেটা বর্ণ বানানটার উপরে আছে, রেপ বলি না, ওই রেপ। ঋতু, এটা কেমনে হয়? রেপ কই? স্বরধ্বনির উপর রেপ কই? তোমরা মনে হয় বোঝো নাই প্রশ্নটা। স্বরধ্বনির উপর রেপ বলতে কি, দেখো এখানে আমরা ভাঙলে এই যে নয়ের উপর আমরা রেপ দেই, আমরা বয়ের উপরও রেপ দেই, কিন্তু আমরা কখনো স্বরের উপরে রেপ দেখছি? তাহলে কি কখনো কি এরকম দেখেছি? না। কিন্তু বাংলা বর্ণমালায় বা বাংলা শব্দে একটা শব্দই আছে যেখানে এই স্বরধ্বনিগুলোর উপরেও রেপ আছে। সেই শব্দটা কি? সমাজ থেকে দিব, অবশ্যই দিব। এটা বর্ষা, এটা তো মূর্ধন্য শয়ের উপর রেপ হয়ে গেল। ঋষি, এটা তো রেপেই নাই। রি বর্ণ তো রেপ ধ্বনি কোথায়? পূর্ব, এখানে বয়ের উপর রেপ হয়ে গেল। রি বর্ণটা র প্লাস রেপ দিয়ে তৈরি। আরে মার হাবা। রেপ হচ্ছে র এর সংক্ষিপ্ত রূপ, রি এর না। আচ্ছা, তাই আমি বলি, দেখো তো তোমরা এইরকম কোন শব্দ দেখেছিলে কখনো? নৈর ঋতু, বলো এরকম শব্দ দেখেছিলা? এটা কিন্তু হচ্ছে রির উপরে রেপ, নৈর ঋতু। বলো এরকম শব্দ দেখছিলা তোমরা? না, এরকম শব্দ দেখিনি। আচ্ছা তোমরা আমাকে বলো তো, আমাদের যে দিক আছে না, দিক পূর্ব পশ্চিম, আমাদের টোটাল মোট দিক কয়টা? বলো, আমাদের টোটাল মোট দিক কয়টা? তোমরা কিন্তু বিদ্রোহী কবিতায় পড়েছিলা, আমি ঈশানে বিশানের ওঙ্কার। হ্যাঁ, বলো আমাদের দিক কয়টা? দেখে নাই, এমন কেউ পাইলাম না যারা এই শব্দটা দেখেছে। তার মানে কি তোমরা দিক কয়টা এটাও জানো না? তাহলে জান্নাত ইসলাম বলছে 4টা দিক। মাহফুজা এই প্রথম দেখলাম। সামান্তা সাবরিন শ্রাবণ বলছে 4টা দিক। আচ্ছা আমাদের দিক কয়টা? পূর্ব পশ্চিম এরকম কয়টা দিক আছে? এই যে মনীষা দাস, থ্যাংক ইউ, প্রথম রাইট অ্যান্সারটা দিচ্ছে মনীষা দাস, 10টা। শাহনাজ পারভিন শাপলা বলছে 10টা। মনে রাখবেন আমাদের মোট দিক, মোট দিক হচ্ছে 10টি। কয়টি ভাইয়া? 10টি। আমরা তো ভাইয়া জানি 4টি। আমরা 4টা কি কি জানি? আমরা জানি যে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। হ্যাঁ, আমরা কিন্তু আর কিছুই জানি না। এর বাইরেও যে দিক আছে, যেমন দেখো এর বাইরে হচ্ছে ঊর্ধ্ব, ঊর্ধ্ব মানে কি উপর, তারপর হচ্ছে অধ, এই অধ মানে কি? অধ মানে হচ্ছে নিচ। তারপর যদি বলি যে ঈশা, ঈশা, তারপর হচ্ছে এই যে নৈঋত্য, নৈঋত্য। কটা পেলাম এখানে? 4 4 8, রাইট? তারপর হচ্ছে কি অগ্নি, আর একটা হচ্ছে বায়ু। তাহলে মোট এখানে কটা পেলাম? এক, দাঁড়াও কালারটা চেঞ্জ করে নিই।
এই যে 1 2 3 4 5 6, তাহলে এখানে পেলাম টোটাল দিক 6টা, আর এর বাইরে আছে কি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, তাহলে মোট দিক কয়টা? 10টা। তাহলে মনে রাখবেন যদি কখনো আসে সর্দার হবে, সর্দার কোন দিকটা ভাইয়া বলো তো একটু। আচ্ছা তোমরা এখন দেখো, হ্যাঁ এই যে নৈঋত্য বানানটা আগে কি ছিল জানো? এই বানানটা আগে ছিল এরকম নৈঋত্য, কিন্তু এখন বাংলা একাডেমি এই বানানটাকে রং বলে, এটাই রাইট। ঠিক আছে, তাই দেখো মনে রাখবা ঈশানের বিপরীত নৈঋত্য, ঈশা এর বিপরীত হচ্ছে নৈঋত্য। তোমরা পড়ছিলে না ঈশান বিশানের ওঙ্কার, তাহলে ঈশান পড়ছিলে কি যে আমাদের যে পূর্ব এবং উত্তর দিকটা আছে তার যে কোণটা আছে, পূর্ব এবং উত্তর দিকে যে কোণ বরাবর আছে সেটাকে বলছি ঈশান। তাহলে কি উত্তর পূর্ব যদি বাদ যায় তাহলে এদিকে থাকতে গেছে পশ্চিম দক্ষিণ, এই যে কোণ বরাবরটা আছে তাহলে কি এখানে কি বলবো দক্ষিণ, দক্ষিণ এবং হচ্ছে পশ্চিম, দক্ষিণ এবং পশ্চিমের মাঝে যে কোণটা আছে সেটাকে বলা হয় থেকে নৈঋত্য। অগ্নি কোন দিক? আচ্ছা অগ্নি দিক না, এটা হচ্ছে অগ্নি হচ্ছে একটা কোণ, হ্যাঁ এটা কোণ, এটা হচ্ছে দক্ষিণ, দক্ষিণ এবং পূর্ব কোণের মাঝামাঝিটা অগ্নি, ঠিক আছে। আর বায়ুটা হচ্ছে পশ্চিম এবং উত্তরের কোণ বরাবরটা হচ্ছে বায়ু। তাহলে মনে রাখবো যে ঈশানের বিপরীত নৈঋত্য, তার মানে কি এই কোণ অর্থাৎ উত্তর এবং পূর্ব কোণের বিপরীত হচ্ছে দক্ষিণ পশ্চিম কোণ, তাই ঈশানের বিপরীত হচ্ছে নৈঋত্য। তাহলে অগ্নির বিপরীত কি হবে? অগ্নির বিপরীত হবে বায়ু। কিন্তু মুক্তা ভাইয়া গেম খেলছেন আমাদের সঙ্গে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসো আমরা এটা দেখি। তোমরা যদি সমাস থেকে চাচ্ছ আমি সমাস থেকে একটা দিই, খুব সহজ একটা সমাস। তোমরা বলো চুলা চুলি, কোনো অপশন থাকবে না, চুলা চুলি কোন সমাস? কোনো অপশন থাকবে না, ওকে বলো চুলা চুলি কোন সমাস? আমি দেখলাম আসলে তোমাদের জানাই দিলাম, তোমাদের আটকানো তো বড় কথা না, আমরা চাই তোমরা জানো, নতুন কিছু জানো, এই জন্যই তোমাকে দিছিলাম মূলত। হ্যাঁ তোমরা আবার মাইন্ড করো না যে রহিম করিমের গল্প সারা রাত্রে শুনে সকালে জিজ্ঞেস করে, ঠিক আছে, যে রহিম ছেলে নাকি মেয়ে, এটা তো ঝামেলা। বলো চুলাচুলি কোন সমাস? একজন অ্যান্সার করছে দ্বন্দ্ব, বাকিদের কি অবস্থা? আচ্ছা আমি অপশন দিলে মনে হয় তোমাদের অ্যান্সারটা সহজ হয়। আচ্ছা ক নম্বর অপশন দিলাম দ্বন্দ্ব, খ নম্বর অপশন দিলাম দ্বিগু, গ নম্বর অপশন দিলাম বহুব্রীহি, বহুব্রী, ঘ নম্বর অপশন দিলাম কর্মধারায়। বলো চুলাচুলি কোন সমাস হবে এবার? আচ্ছা বহুব্রী, দ্বন্দ্ব, দ্বিগু, বাকিদের কি অবস্থা? অঙ্গবাচক দ্বন্দ্ব, আচ্ছা। তারপর শাপরিন বলছে কর্মধারায়, চুলাচুলি দ্বন্দ্ব সমাস আজে দানিয়ে বলছে, শাহাবুদ্দিন বলছে বেতিয়ার বহুব্রী। আচ্ছা বাকিদের কি অবস্থা? দ্বন্দ্ব, আচ্ছা দ্বন্দ্ব সমাস, হালিমা বলছে সি, সি হচ্ছে বহুব্রী। আচ্ছা বাকিদের কি অবস্থা? বাকিরা কি বুঝতেছি না কোন সমাস? না একজন আরেকজনকে রিপ্লাই করার দরকার নেই, আমি তো অ্যান্সার করেই দিব ভাইয়া। চুলা ও চুলি দ্বন্দ্ব সমাস, লতা মণিপুরে ব্যাস বাক্য করে দিচ্ছেন। আচ্ছা নাহিদা আক্তার দ্বন্দ্ব, ফরজানা আক্তার বলছে ক, জান্নাতুল ফিরদৌস বলছে বেতিয়ার বহুব্রী, রত্না হালদার বলছে বহুব্রী সমাস। আচ্ছা আসেন আমরা অ্যান্সার করি। দেখেন এ যদি আমরা অ্যান্সার করতে চাই
তাহলে আমি এটাকে চুজ করব বহুব্রী। কেন বহুব্রী সমাস? এখন দেখেন তো ভাইয়া, পূর্বপদ কি চুলা, পরপদ কি চুলি। আচ্ছা, এখানে অর্থটা কার আছে দেখো তো, এখানে চুলাকে বোঝাচ্ছে, চুলিকে বোঝাচ্ছে, নাকি মূলত লড়াইটাকে বোঝায় বলেন তো? লড়াইটাকে বোঝায়। এখানে চুলাকেও বোঝাচ্ছে না, চুলিকেও বোঝাচ্ছে না, বোঝাচ্ছে কোন একটা লড়াই বা একটা দ্বন্দ্ব বা একটা যুদ্ধকে। দেখো পূর্ব পদের অর্থ নাই, পরপদের অর্থ নাই, তাহলে কি কোন পদের অর্থ? এটা অন্য কোন পদের অর্থ না। তাহলে তোমাদের আমি একটু কি পড়েছি ক্লাসের শুরুতে, অন্য পদ প্রধান একটাই সমাস আছে, তার নাম কি? বহুব্রীহি। এখন প্রশ্ন থাকতে পারে যে চুলাচুলি কোন বহুব্রী? মনে রাখবা, যে বহুব্রী সমাসের পূর্বপদ পূর্বপদ এর সঙ্গে আ প্রত্যয় থাকবে এবং পরপদ এর সাথে ই প্রত্যয় থাকবে, যে বহুব্রী সমাসের পূর্বপদে আ, পরপদে ই প্রত্যয় থাকবে, তার নাম বেতিহার বহুব্রীহি। বেতিহার বহুব্রীহি। এখন দেখেন তো, এই যে চুলাচুলিকে মূলত মূল শব্দ কি ছিল? চুল। তার সঙ্গে আ যুক্ত করলে কি হয়? চুলা। মূল শব্দ ছিল চুল, তার সাথে আমরা ই যুক্ত করি, কি হবে? চুলি। দেখেন তো, এখানে পূর্বপদে কি আছে? পূর্বপদে আছে চুলা, তাহলে কি আ আছে, তারপরে ই আছে, তাহলে কি পূর্বপদে আ, পরপদে ই। তাহলে যে বহুব্রী সমাসের পূর্বপদে আ প্রত্যয়, পরপদে ই প্রত্যয় থাকবে, তার নাম কি বহুব্রী? বেতিহার বহুব্রী। তাহলে চুলাচুলি, এখানে যেহেতু বেতিহার বহুব্রী অপশন নাই, শুধু বহুব্রী আছে, তাই রাইট অপশন হবে বহুব্রী। তাহলে তোমরা বলো তো, এই যে চোখা চোখী, চোখা চোখী, পূর্বপদ চোখা, পরপদ কি? চোখী। তাহলে কি চোখের সাথে আ আছে না এবং চোখের সাথে ই আছে না? তাহলে পূর্বপদে আ, পরপদে ই। চোখাচোখি বলতে কি চোখাকে বোঝায়, চোখকে বোঝায়, নাকি একটা ইশারায় কথাটাকে বোঝায়? তাহলে কি এদিকে আয়, নাকি চোখ দিয়ে ইশারা করি না, চোখ, তাহলে কি মূলত ইশারাকে বোঝায়। হ্যাঁ, তার মানে কি এটা অন্য কোনো পদকে বোঝাচ্ছে, আর অন্য পদকে বোঝালে সেটা তো অবশ্যই বহুব্রী। যেহেতু পূর্বপদে আ, পরপদে ই আছে, সেটা কোন বহুব্রী? বেতিহার বহুব্রী। তাহলে ব্যাস বাক্য কি? যেমন চুলে চুলে যে লড়াই। চোখাচোখের ব্যাস বাক্য কি? চোখে চোখে যে কথা। যদি বলি যে কোলাকুলি, জানেন তো কোলা কলি, দেখেন তো পূর্বপদ কোলা, পরপদ কুলি। তাহলে কোলা কি? কোলাকে বোঝাচ্ছে, কুলিকে বোঝাচ্ছে, নাকি যখন জড়াজড়ি করি মিলনটা ঘটে তখন বোঝায়? অবশ্যই অন্য কিছুকে বোঝাচ্ছে। তাহলে পূর্বপদের সঙ্গে কি আছে এখানে দেখেন, এখানে পূর্বপদের সঙ্গে আ আছে, পরপদের সঙ্গে ই আছে, তাহলে সেটা কোন বহুব্রী হবে? বেতিহার বহুব্রী। তাহলে এবার যদি বলি যে মারামারি, দাঁড়াদড়ি, জড়াজড়ি, চাপাচাপি, ঠেলাঠেলি, তাহলে কি পূর্বপদের সাথে আ, পরপদের সাথে ই থাকলে সেটাই হবে বেতিহার বহুব্রী। তাহলে চুলাচুলি কি ছিল? বহুব্রী সমাস। স্পেসিফিক ভাবে বললে বেতিহার বহুব্রী সমাস। বলেন বুঝতে পারছেন কিনা? আচ্ছা, এক্সপ্রেশন দেখেছে, ঠিক আছে, বলেন বুঝতে পারছেন কিনা? আমারটা যেতে এত দেরি হয় কেন? তামান্না জান্নাত আসবে, আসবে, হাতের নেট সমস্যা। তাহলে বলেন আমরা সবাই বুঝতে পারছি? যারা যারা বুঝতে পারছি তারা তারা হাত তুলি, এটা করে হাতের ইমোজি পাঠাই, ইয়েস হাত তুলি, ইয়েস স্যার। এই কে কে বুঝতে পারছি? কি ভাইয়া শেষ করেন, এমসিকিউ লিখতে হবে, কারণ কি প্যারা শুরু হয়ে গেছে না? আচ্ছা, এই একজন হাত তুলছে, বাকিদের কি অবস্থা? বাকিরা কি বুঝে নাই? জি ইয়াস স্যার। ওকে ফাইন। তাহলে এখন তোমাদের সঙ্গে একটু সুখ দুঃখের কথা বলি। হ্যাঁ, সুখ দুঃখের কথা কি, দেখো ভাইয়া, তোমাকে কিন্তু যখন তুমি ইন্টার পরীক্ষা দিচ্ছ, তখন তোমার অনেক বড় ভাই এসেছে, ঠিক আছে? শুধু বড় ভাই না, বান্ধবীর বয়ফ্রেন্ড আছে, আবার কি বন্ধুর গার্লফ্রেন্ড আছে, যে তোমাকে বলতেছে যে না তুমি এখানে যাও, এখানে ভালো হবে, তুমি ওখানে যাও, ওখানে ভালো হবে। যখন তোমাকে এভাবে বলতেছে, মূলত যে তোমার
ঠিক আছে, যে স্বতন্ত্রতা আছে বা তোমার যে স্বকীয়তাটা আছে, নিজস্বতা আছে, সেটা হারিয়ে যাচ্ছে। আর তোমাকে, তোমার দেখা যাচ্ছে বাংলাদেশ ডিজিটাল যুগ ভাই, তোমার যাচাই করার সুযোগ আছে। তুমি আগে যাচাই বাছাই করো না কোনটা ভালো। তুমি সব জায়গায় ক্লাস করো। তোমরা পারলে আমাদের অফলাইনে চলে আসো, আসো তোমরা একদিন 2 দিন ফ্রি ক্লাস করো, করলেই বুঝতে পারবা যে এখানে কারা ক্লাস নিচ্ছেন এবং কোন কোয়ালিটির ক্লাস হচ্ছে। এবং আমাদের যারা পেইড ব্যাচ আছে তাদের সঙ্গে কিন্তু আমরা ভয়েসে কথা বলি, তারাও ভয়েস বলতে পারে, আমরাও পারি। এবং তারা কি, তারা সরাসরি ক্যামেরা এসে আমাদের সঙ্গে কথা বলতে পারে। তাহলে কি ওটাও অফলাইনের কোনো অংশেই কম হচ্ছে না। যারা দূরে আসো, ঢাকায় আসতে পারতেছো না, তারা অবশ্যই চোখ বন্ধ করে অনলাইন কোর্সে ভর্তি হয়ে যাও। আর যারা আশেপাশেই আছো, ঠিক আছে, ফার্মগেট খুব বেশি দূরে না, একটু হয়তো কষ্ট হবে, তারা সরাসরি ফার্মগেট শাখা চলে আসো। ঠিক আছে, তোমরা যদি আসো আমরা তোমাদের জন্য রেডি আছি। ইনশাল্লাহ দেখা হবে, আবারও দেখা হবে, আবারও কথা হবে। ঠিক আছে, আবারও কথা হবে। ঠিক আছে, তোমাদের কমেন্ট গুলো আবার পড়বো, আবার মজা করে পড়বো। তোমরা এ পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা, তোমাদের জন্য শুভকামনা। ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফিজ।